হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টা কি? রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা যেমন একটা সিকিউ কোশ্চেন চলে আসবেই, একইভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের চলে আসে। একইভাবে যখন তুমি বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট, যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, যে ধরনের ভর্তি পরীক্ষাগুলো দাও না কেন, সেখানে কিন্তু এই অধ্যায় থেকে মাস্ট বি একটা না দুইটা কোশ্চেন চলে আসে। সো আজকে আমি এই অধ্যায়টা কিভাবে খুব সহজে যেই কোশ্চেনগুলো পরীক্ষায় চলে আসে সেটা অ্যান্সার করা যায়, সেই সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এবং কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। সো আমি আশা করব এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক তোমাকে মাস্ট বি জানা থাকা লাগবে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে চলো আজকে মূল টপিকসে চলে যাই। তাহলে আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাম্বার 1 কনসেপ্ট, সেটা কি? গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। সো তার আগে একটু বলে নেই, এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন থেকে কিন্তু কোশ্চেন তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছিলো। একইভাবে দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে কিন্তু এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের এই টপিকটা থেকে কোশ্চেন চলে আসছিলো প্রিভিয়াস ইয়ারে। সো এখান থেকে কী পড়তে হবে? সর্বপ্রথম যেটা পড়তে হবে যে গ্রিন কেমিস্ট্রির মূল প্রতিপাদ্যটা কি, এটা একটু মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা আমাদের ঘুরায় পেঁচায় কিন্তু বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলকে দিয়ে দেয়। তাহলে মনে রাখবো যে গ্রিন কেমিস্ট্রির মূল প্রতিপাদ্য হলো ক্ষতিকর দ্রব্য পরিহার করে তার বিকল্প ব্যবহার করা। আবার বলতেছি, দেখো, যে ক্ষতিকর দ্রব্য পরিহার করে তার বিকল্প আমাদের কী করতে হবে? ব্যবহার করতে হবে। এটাই হলো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূল প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যটা মনে রাখবো, কারণ প্রায় সময় আমাদের দিয়ে দেয় পরীক্ষায় যে গ্রিন কেমিস্ট্রির মূল প্রতিপাদ্যটি লিখো। তারপর যেটা পড়তে হবে যে এই যে রসায়নের যে আমাদের সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিটা আছে, এর মূল উদ্দেশ্যটা কি মনে রাখবা। উদ্দেশ্য আমাদের এখানে বলছে, আর আগেরটাতে কিন্তু বলছে মূল প্রতিপাদ্য। যদি কোশ্চেনে চলে আসে যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মূল উদ্দেশ্য কি, লিখো, তাহলে বলতে হবে যে পরিবেশ দূষকের মূল উৎসকে নিবৃত করা। অর্থাৎ পরিবেশ যে আমাদের দূষণ করার জন্য যে উপাদানগুলো থাকে সেগুলো কী করায়, সেগুলোকে বাদ দেওয়া হলো আমাদের এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মূল উদ্দেশ্য। তারপর যেটা পড়তে হবে যে এই যে আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এটা সর্বপ্রথম কত সালে প্রস্তাবিত হয় এবং এটা কে কে প্রস্তাবন করে। তাহলে মনে রাখবে, এটা সালটা মনে রাখবে যে 1991 সালে অ্যানাস্তাম ও ওয়ার্নার গ্রিন কেমিস্ট্রির প্রস্তাব করেন। তাহলে এই দুইজন ব্যক্তির নামও আমরা মনে রাখবো। তারপর যেটা পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়েছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু কীভাবে চলে আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রির কতটি নীতি আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়েছে। তাহলে মনে রাখবো কয়টি? 12টি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কারণ অনেকবার বোর্ড পরীক্ষায় আমাদের এমসিকিউটা চলে আসছে যে গ্রিন কেমিস্ট্রির যে আন্তর্জাতিকভাবে যে নীতিগুলো নির্ধারিত হয়েছে সেটা সর্বমোট কয়টি। তাহলে কয়টি? 12টি। এই যে 12টি আমাদের নীতি আছে, এই 12টি নীতির নামগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে, কারণ প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় বা আমাদের অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয় যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়। তখন কিন্তু আমাদের যদি 12টার নাম যদি আমরা নাম মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। তার জন্য প্রথম মনে রাখবো যে প্রথমটা কি, প্রথম নীতিটা হলো যে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। অর্থাৎ আমাদের কী করতে হবে, যেগুলো আমাদের জন্য আমাদের পরিবেশের জন্য নিরাপদ রাসায়নিক দ্রব্য, সেগুলোকে আমাদের কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে বা সেটা নিশ্চিত করতে হবে। 2 নম্বরটা কি? বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। অর্থাৎ একটা যে বিক্রিয়া আমরা করব কোনো আমাদের পরিবেশে, তো সেটার যে শক্তিটা কতটুকু আমাদের লাগবে বা সেটার ইফেক্ট কতটুকু আমাদের পরিবেশে পড়বে সেটা সম্পর্কে আমাদের একটা পরিকল্পনা নিতে হবে। তারপর 3 নম্বরটা হলো প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। অর্থাৎ আমরা যে বিক্রিয়াগুলো করতেছি, করার পর যে আমাদের বর্জ্যগুলো উৎপন্ন হয় সেটাকে প্রাকৃতিকভাবে কোনো কাজে ব্যবহার করা যায় কিনা সেটার জন্য আমাদের একটা কী থাকতে হবে? পরিকল্পনা থাকতে হবে। তারপর যেটা থাকতে হবে 4 নম্বর, যে নিরাপদ দ্রাবক ব্যবহার। অর্থাৎ আমরা বিক্রিয়া করার সময় বা রাসায়নিকভাবে যে কোনো বিক্রিয়া করার সময় আমাদের যে দ্রাবকটা ব্যবহার করা হয় সেটা অবশ্যই কী হতে হবে? নিরাপদ হতে হবে। সেটা যদি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হয় বা মানব জীবনের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর 5 নম্বর যে আমাদের নীতিটা ছিল সেটা কি? নবায়নযোগ্য উদ্ভিজ কাঁচামাল ব্যবহার করা। অর্থাৎ নবায়নযোগ্য বলতে কি? যেটা বারবার ব্যবহার করা যায়। সো আমাদের যেই কাঁচামালগুলো বা যেই কাঁচামালগুলো আমরা ব্যবহার করবো সেটা সবসময় চেষ্টা করবো যে উদ্ভিদ থেকে যেটা আসে সেই কাঁচামালকে একটু ব্যবহার করার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই নবায়নযোগ্য। অর্থাৎ বারবার যেন আমরা সেটা কী করতে পারি? ব্যবহার করতে পারি। তারপর যেটা আমরা পড়বো সেটা হলো 6 নম্বর, সেটা হলো ন্যূনতম উপজাতক। অর্থাৎ উপজাতক বলতে কি বোঝায়? আমরা জানি বিক্রিয়া করার পর আমাদের কি হয়?
আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। সো এই যে উৎপাদটা তৈরি হচ্ছে সেখানে উৎপাদটা যে উপজাতগুলো থাকবে অর্থাৎ এক্সট্রা যেই আমাদের বর্জ্যগুলো উৎপন্ন হবে বিক্রিয়াতে সেগুলো কি করতে হবে সবসময় ন্যূনতম করতে হবে, অর্থাৎ আমাদের আউটপুটটা কি থাকতে হবে বেশি আনার চেষ্টা করতে হবে। 7 নাম্বারটা কি? 7 নাম্বারটা হলো আমাদের প্রভাবক প্রয়োগ, অর্থাৎ আমরা যে বিক্রিয়াগুলো সংগঠিত করব যে কোনো প্রয়োজনে সেখানে আমাদের কী ব্যবহার করতে হবে প্রভাবকটা একটু প্রয়োগ করতে হবে। তোমরা জানো যে প্রভাবক প্রয়োগ করার ফলে আমরা কী করতে পারি বিক্রিয়ার হারটাকে ত্বরান্বিত করতে পারি বা মাঝে মধ্যে যদি দরকার পড়ে বিক্রিয়ার হারটাকে আমরা কী করতে পারি হ্রাসও করতে পারি। সো এর জন্য বিক্রিয়াগুলো সংগঠনের সময় আমরা চেষ্টা করব প্রভাবক ব্যবহার করার জন্য। তারপর যেটা ব্যবহার করব 8 নাম্বারটা সেটা কি যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের যে দূষণগুলো তৈরি হবে যে বিক্রিয়া করার সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল বা ইন্ডাস্ট্রিতে দেখবা যে বিভিন্ন ধরনের আমাদের দূষণ বা আমাদের বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেটাকে আমাদের কী করতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে, আউট অফ কন্ট্রোল হলে কিন্তু হবে না। তারপর যেটা পড়তে হবে 9 নাম্বার পয়েন্টটা কি যে বর্জ্য পদার্থ রোধকরণ, অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে সবসময় বর্জ্য যে পদার্থটা উৎপন্ন সেটা স্বল্প মাত্রায় তৈরি করা, অর্থাৎ জানি যে বিক্রিয়াটা করতেছে সেখানে বর্জ্য পদার্থ কম উৎপন্ন হয় সেটাকে ব্যবহার করা বা সেটার দিকে মনোযোগ দেওয়া বা যেই আমাদের যেই উপজাত হিসেবে তৈরি হচ্ছে সেটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা সেদিকে মনোযোগ রাখতে হবে। তারপর যেটা পড়তে হবে 10 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের অবশ্যই আমরা যে বিক্রিয়াগুলো করব সেটা বিভিন্ন ধরনের প্রয়োজনে আমাদের কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে বা বিভিন্ন জায়গায় সেখানে অবশ্যই আমাদের যেটা মনে রাখতে হবে যে দুর্ঘটনা অবশ্যই প্রতিরোধ করতে হবে, কারণ তোমরা জানো যে একটা দুর্ঘটনা মানব জীবনের জন্য কান্না, তাই না? সো কোনো ধরনের দুর্ঘটনার মাধ্যমে জানি আমাদের মানব জীবনে বা কোনো মানুষের জীবনে কোনো ধরনের ক্ষতিকর দিক বা আমাদের পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতিকর কোনো ইফেক্ট না ফেলে সেটা অবশ্যই আমাদের ইনশিওর করতে হবে। এর জন্য আমাদের যেই আন্তর্জাতিকভাবে যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা সিলেক্ট করে দিয়েছে বা নীতি সিলেক্ট করছে অবশ্যই আমাদের দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে, অর্থাৎ কেমিক্যাল কোনো বিক্রিয়ার মাধ্যমে যেন আমাদের পরিবেশের জন্য বা মানব জীবনের জন্য কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটার দিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে। তারপর 11 নম্বর পয়েন্টটা হলো যে ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার করা, অর্থাৎ আমরা যে বিক্রিয়াগুলো করব সেটা করার সময় যেন কোনো ধরনের ঝুঁকি না থাকে, অর্থাৎ ঝুঁকি যেন একবারে আমাদের মিনিমাম পর্যায়ে থাকে সেইভাবে আমাদের যে কোনো ধরনের বিক্রিয়াগুলোকে সংগঠিত করা। কারণ তোমরা জানো যে আমাদের দেশেই বা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, বয়লার ফ্যাক্টরি আছে বা বিভিন্ন ধরনের তাপ উৎপাদী কিন্তু ফ্যাক্টরিগুলো আছে। সো সেখানে জানি কোনো যে বিক্রিয়াগুলো ঘটে সেটা জানি আমাদের মানব জীবনের জন্য কোনো ধরনের বিস্ফোরণ না ঘটিয়ে জানি আমাদের শরীরের জন্য বা পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতি না করে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের যে পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব আমাদের মানব জীবনের জন্য বিভিন্ন ধরনের বিক্রিয়া, তো সেখানে আমাদের অবশ্যই দেখতে হবে যে ঝুঁকিটা যেন একবারে আমাদের কি থাকে একবারে আমাদের মিনিমাম থাকে। সর্বশেষ যেটা আমাদের ফোকাস রাখতে হবে সেটা হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমির দিকে আমাদের ফোকাস রাখতে হবে। সো এই যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটা কি জিনিস এটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। সো এখন আমরা পড়ব হলো যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি বলতে কি বোঝাচ্ছে। সো সর্বোত্তম অ্যাটম ইকোনমি বলতে কি বোঝায় সেই উদ্দেশ্যটা বুঝলেই আমরা এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব। উদ্দেশ্যটা কি যে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকাই হলো সর্বোত্তম অ্যাটম ইকোনমির মেইন উদ্দেশ্য। তার মানে এটা কি আমরা জানি এই বিক্রিয়াটা যদি একটা চিন্তা করি তাহলে বিক্রিয়ার এটা কি এটা হলো বিক্রিয়ক, এটা কি উৎপাদ। তো আমাদের এই যে সর্বোত্তম অ্যাটম ইকোনমির যে মেন উদ্দেশ্যটা থাকবে এই উৎপাদ এই বিক্রিয়ক থেকে উৎপাদ যে তৈরি হচ্ছে এই উৎপাদে বিক্রিয়কের সম্পূর্ণ অংশ জানি সর্বোচ্চ পরিমাণে জানি কি থাকে পরমাণু যুক্ত থাকে, এটাই হলো আমাদের সর্বোত্তম অ্যাটম ইকোনমির উদ্দেশ্য। তাহলে এখন আমরা আমাদের মাঝে মধ্যে এই সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা পার্সেন্টেজ এর মানটা আমাদের বের করতে বলে কোশ্চেনে। সো এটা বের করার একটা সূত্র আছে, সূত্রটা কি যে পার্সেন্ট বলতে হবে আমাদের বোঝাচ্ছে যে অ্যাটম ইকোনমি অর্থাৎ যেটা হলো সর্বোচ্চ পরিমাণে বা সর্বোত্তম পরিমাণে। তো সেটা সমান কী হবে উৎপন্ন বর্জ্যর আণবিক ভর নিতে হবে বাই উৎপন্ন উৎপাদের আণবিক ভর নিতে হবে এবং তার সাথে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি বের করতে পারবো সর্বোত্তম অ্যাটম ইকোনমির মানটা বের করতে পারবো। তাহলে একটা আমরা অঙ্কর মাধ্যমে জিনিসটা আরও ক্লিয়ার করে নিই। একটা গাণিতিক সমস্যা এখানে একটা কোশ্চেন আকার দেওয়া আছে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসে এবং একইভাবে এমসিকিউতে আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসে। সো এই ম্যাথটা কীভাবে সলভ করা যায় সেটা সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া নিয়ে নিবা। তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে আমাদের এইখানে দুইটা আমাদের কি দেওয়া আছে বিক্রিয়ক দেওয়া আছে। সো এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন হিসেবে আমাদের কি দুইটা উৎপাদ তৈরি হয়েছে, তাই না? সো উৎপাদ তৈরি হওয়ার পর বলছে যে এই বিক্রিয়াতে আমাদের সর্বোত্তম অ্যাটম ইকোনমির মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। সো এটা আমরা কীভাবে বের করবো তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমরা প্রথমে কী করবো আগে আমরা সূত্রটা ফেলবো। তাহলে আমরা যে সূত্রটা জানি কি পার্সেন্ট
এই সমান সমান আমরা কি জানি যে উৎপন্ন বজ্রের আণবিক ভর। তাহলে তুমি দেখো যে এইখানে যে আমাদের উৎপাদটা উৎপন্ন হয়েছে এর ভিতরে আমাদের উপজাত হিসেবে কি আছে, উপজাত হিসেবে কিন্তু আছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু উপজাত বা এটা হলো আমাদের বর্জ্য, আর এটা আমাদের কি মেন যে উৎপাদ সেটা। সো এটা হলো আমাদের মেন উৎপাদ আর এটা কি আমাদের উপজাত বা বর্জ্য হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তাহলে উপরে আমরা লিখবো কি উৎপন্ন বর্জ্যের আণবিক ভর। তাহলে বর্জ্য হিসেবে কোনটা আমাদের কাউন্টেবল হবে, HCl, আর এটা হলো আমাদের মেন, কারণ এটা আমাদের এইখান থেকে এটা তৈরি হয়েছে, এটা মেন আকারে আমাদের আসছে, এটা হলো মেন আমাদের উৎপাদ আর এটা কি আমাদের বর্জ্য। তাহলে আমরা লিখবো কি যে উৎপন্ন বর্জ্য হিসেবে যেটা আমাদের হয়েছে, বর্জ্য হিসেবে কি HCl এর কি নিতে হবে আমাদের আণবিক ভরটা নিতে হবে। তাহলে এর আণবিক ভরটা আমরা নিব। বাই আমাদের কি করতে হবে, বাই আমাদের নিচে আমাদের কি লিখতে হবে, নিচে লিখতে হবে কি উৎপন্ন উৎপাদের আণবিক ভর। তাহলে উৎপন্ন উৎপাদ কোনটা আমাদের এইটা আমাদের কি নিতে হবে আণবিক ভর নিতে। লিখতে হলে হবে যে উৎপন্ন উৎপাদ হিসেবে আমাদের কি আছে এখানে যে C3H6O এর আমাদের কি নিতে হবে আণবিক ভরটা নিতে হবে। সো এর আণবিক ভর নিয়ে এর সাথে যদি আমরা কি করি 100 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু খুব সহজে আমরা কি বের করতে পারবো আমাদের এই যে সর্বোত্তম অ্যাটম ইকোনমির মানটা বের করতে পারবো। তাহলে আমরা খুব সহজে বের করে ফেলি কিভাবে, তাহলে আমরা প্রথমে কি করব যে আমাদের HCl এর আণবিক ভরটা নিব। সেই এর আণবিক ভর কিভাবে বের করতে, তাহলে প্রথমে আমরা হাইড্রোজেনটা নিব। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে 1, তারপর আমাদের কি নিতে হবে প্লাস, তারপর ক্লোরিনের আমাদের কি নিতে হবে ক্লোরিনের পারমাণবিক ভর। সো ক্লোরিনের পারমাণবিক ভর কত আমরা জানি 35.5। সো নিচে আমাদের কি নিতে হবে আমাদের C3H6O এর আমাদের আণবিক ভরটা নিতে হবে। সো এটা কীভাবে খুব সহজে বের করতে পারি, আমরা জানি কার্বনের জন্য কত, কার্বনের হলো 12, গুণন যেহেতু কিন্তু 3টে আছে তাহলে 3, প্লাস তারপর এখানে আমাদের হাইড্রোজেনের কত আমরা জানি পারমাণবিক ভর হলো 1, তাহলে 1 যেহেতু এখানে হাইড্রোজেন কয়টা আছে 6টা তাহলে 6 দ্বারা গুণ, প্লাস এর অক্সিজেনের পারমাণবিক ভর কত আমরা জানি 16, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর নিলাম 16 আর অক্সিজেন এখানে কয়টা আছে একটা আছে 1 দ্বারা গুণ, গুণন যদি আমরা 100 দেই তাহলে কিন্তু এবং এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে খুব সহজে আমাদের কিসের মান বের হয়ে যাবে আমাদের সর্বোত্তম অ্যাটম ইকোনমিক মাস। এটা যদি আমরা ক্যালকুলেটর ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে এর মানটা চলে আসবে কত 63%। তাহলে আমরা বলতে পারি কি এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াতে সর্বোত্তম অ্যাটম ইকোনমি বা পার্সেন্ট এর মানটা কত হবে যে 63%। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে এই সম্পর্কিত যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। সো এখন আমরা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো, সেটা হলো CFC বা ফ্রিয়ন। সো এইখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় যেমন MCQতে কোশ্চেন চলে আসে একইভাবে অ্যাডমিশন টেস্টেও কিন্তু এই ফ্রিয়নের সংকেত নির্ণয় সম্পর্কিত কিছু কোশ্চেন চলে আসে। সো আজকে আমরা ফ্রিয়ন নির্ণয় করা 3টা টাইপের যে কোশ্চেন আমাদের পরীক্ষা চলে আসে সেই 3টা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল বলে রাখি যে ফ্রিয়নের যে সংকেতটা বের করার জন্য একটা প্রয়োজনীয় একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু মনে রাখতে হবে। যে সূত্রটা কি যে CFC যদি এই মানটা কি হতে পারে এখানে থাকতে পারে XYZ, এখন এখানে একটা মানে কিছু একটা ডিজিট থাকতে পারে, তাহলে এখানে সর্বশেষে যেটা থাকে সেই ডিজিটটাকে বলা হবে F বলা হবে বা ফ্লোরিন বলা হবে। সো Y বলতে মাঝখানে যে ডিজিটটা থাকবে সেটা মেনলি তার মানটাকে বলা হবে যে H+1, অর্থাৎ H+1 এই সম্পূর্ণটুকুই এই ওয়াইটাকে বোঝাবে। তারপরে দেখো এখানে এক্স অর্থাৎ সর্বপ্রথম যে ডিজিটটা থাকবে সিএফসির পরে সেটা দ্বারা অর্থাৎ এক্স দ্বারা বোঝাবে কার্বন -1, অর্থাৎ কার্বন -1 এই সম্পূর্ণটুকু কাকে বোঝায় এই এক্সটাকে বোঝায়। তাহলে একটা আমরা গাণিতিক সমস্যা সলভ করি, কারণ একটা গাণিতিক সমস্যা সলভ করে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কি কোশ্চেন দেওয়া আছে যে ফ্রেয়ন 20 এর সংকেত লিখো। এরকম কোশ্চেন হওয়ার হামেশাই আমাদের যে অ্যাডমিশন টেস্ট বা আমাদের যে বোর্ড পরীক্ষা সেখানকে MCQতে চলে আসে। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, সো আগে আমরা লিখবো কি ফ্রেয়ন বলতে বুঝাই CFC। সো CFC সেখানে আসছে 12 মানে 1 2, তাহলে 1 2 লিখলাম। কিন্তু আমরা সবসময় জানি বা আমাদের যেটা করতে হবে এখানে 3টা ডিজিট করে নিতে হবে, অর্থাৎ XYZ করাই নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি এখানে 1 2 দিলাম, সামনে একটা 0 দিতেই পারি, কারণ তোমরা জানো যে 0 1 2 যে কথা এটা সময় আমরা 12 লেখা একই কথা, এর জন্য সামনে একটা কি আমরা দিয়ে দিলাম 0 দিয়ে দিলাম। এখন কথা হলো যে এইখানে এই যে 2 এই 2 দ্বারা কাকে বোঝায় F-কে বোঝায়, তাহলে এখানে F এর মান কত 2, অর্থাৎ ফ্লোরিনের মান কত 2, তার মানে ফ্লোরিন কয়টা আছে 2টা আছে। তারপর দেখো এখানকার যে 1 বা এই মাঝখানে যেটা থেকে সেটাকে Y বোঝায়, এটা দ্বারা কাকে বোঝা হলো H+1। তাহলে আমরা বলতে পারি H+1 এর মান এখানে কত দেওয়া আছে 1 দেওয়া আছে, এই জন্য সমান সমান 1 লিখলাম।
তাহলে এখান থেকে হিসাব করে আমরা কি লিখতে পারি এইচ সমান এই ওয়ানটা ওই পাশে পার করে দিলে 1 - 1 সমান 0। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা অর্থাৎ এই যে ফ্লোরিন 20 এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা কতটা থাকবে 0টা, মানে কোনোটাই নাই, অর্থাৎ হাইড্রোজেন নাই। তারপর সামনে যেটা থাকে, এই যে সামনে যেটা থাকে সর্বপ্রথম যেটা থাকে এক্স। সো এই এক্স কাকে বোঝায়? কার্বন -1, অর্থাৎ কার্বন থেকে একটা বিয়োগ করলে আমাদের এই এক্স এর মানটা পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যে এই যে আমাদের কার্বন -1 এটার সমান আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি, কারণ এই 0 বলতে এই এক্সটাকে বোঝাচ্ছে। এই জন্য কার্বন সূত্র অনুযায়ী কার্বন -1 ইকুয়াল টু আমরা কি লিখলাম 0 লিখলাম। সো এখন এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে খুব সহজে আমাদের কি চলে আসবে, কার্বন সমান কত চলে আসবে 1 চলে আসবে। এখন কথা হলো যে আমরা আমাদের কি কি পাইলাম, এখানে ফ্লোরিন পাইলাম 2টা, হাইড্রোজেন তো নেই, এবং কার্বন কটা আছে 1টা। তাহলে একটা কার্বন আমরা লিখলাম, আর আমরা জানি কার্বনের হাত কয়টা, আর কার্বনের হাত কয়টা থাকে, নরমালি 4টা থাকে। তাহলে এর 4টা হাত। সো 4টা হাতের ভিতরে এখানে ফ্লোরিন কটা আছে, ফ্লোরিন আছে 2টা। তাহলে এখানে একটা ফ্লোরিন দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম। সো আর বাদ বাকি কী দেবো? সো এখানে যেহেতু হাইড্রোজেন নেই, হাইড্রোজেন দিতে পারি না। তবে মনে রাখবা যখন আমাদের হাইড্রোজেন দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না, তাহলে সর্বদা আমরা কী ব্যবহার করব, ক্লোরিন ব্যবহার করব। সেটা সবসময় মনে রাখবো যে আমরা কী ব্যবহার করব, ক্লোরিন। তাহলে এখানে একটা ক্লোরিন দেবো, এখানে একটা ক্লোরিন দেবো। অর্থাৎ যখন আমাদের এইখানে যেটা থাকবে, যেমন এখানে আমাদের কী আছে, এখানে ফ্লোরিন আছে, কারণ ফ্লোরিন 2টা, এখানে একটা ফ্লোরিন দিচ্ছি আর এখানে একটা ফ্লোরিন দিচ্ছি। ফ্লোরিন দেওয়ার পর যেই 2টা হাত ফাঁকা আছে সেখানে সর্বপ্রথম আমরা হাইড্রোজেন বসানোর চেষ্টা করবো। যেহেতু হাইড্রোজেন এখানে নেই, যখন দেখবো হাইড্রোজেন নেই আবার হাফ ফাঁকা আছে, তখন আমরা সেখানে কি বসাই দেবো, ক্লোরিন বসাই দেবো। তাহলে এখন আমরা বলতে পারি, দেখো এখান থেকে আমরা সংকেতটা তাহলে কি লিখতে পারি বলো তো দেখি। আমরা লিখতে পারি কার্বন F2Cl2, অর্থাৎ এখানে আমাদের ফ্লোরিন কটা আছে 2টা আছে, আর ক্লোরিন কটা আছে 2টা আছে। তাহলে আমরা লিখতে পারি যে ফ্লোরিন 20 এর সংকেত কী হবে, CF2Cl2। সো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা আমাদের জিনিস মনে রাখতে হবে যে সবসময় যে এই টাইপের কোশ্চেন যে পরীক্ষায় আসবে এমন কিন্তু না। সো কোশ্চেনটা কিন্তু একটু ঘুরাই দিতে পারে। কেমন ঘুরাই দিতে পারে? তো কোশ্চেনে দেখো এইভাবে আসতে পারে যে এই টাইপের কোশ্চেনটা একটু চেঞ্জ করে এইভাবে দিতে পারে। কীভাবে দিতে পারে? আমাদের এখানে কী দেওয়া আছে, আমরা এখন কি করলাম যে ফ্রেয়ন 12 দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা বের করলাম, তাই না? এই সংকেতটা পেলাম। কিন্তু মাঝে মধ্যে আবার দেখা যায় এই সংকেতটাই দেওয়া থাকে, আমাদের বের করতে বলে যে এটা ফ্রেয়ন কত, সেটা আমাদের বের করতে বলে। তাহলে সেটা কীভাবে বের করবো? তাহলে দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে CFCl3 এর সঠিক সংকেত কোনটি। অর্থাৎ আমাদের এখন কোশ্চেনে এরকম একটা সংকেত দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই যে ফ্রেয়ন কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করবো? তাহলে প্রথম কথা হলো যে এখানে আমাদের CFCl3 এটা আমাদের এখানে কয়টা ডিজিট থাকে, সবসময় 3টা। এটা তো আমরা পড়ে আসছি, একটা থাকে এক্স, একটা থাকে ওয়াই, আর একটা থাকে জেড। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে এইখানে যে জেডটা থাকে, জেড দ্বারা কাকে বোঝায়, জেড দ্বারা বোঝায় এফকে। তাহলে তুমি এখানে জেড দ্বারা কাকে বোঝাও, এফকে। আর তুমি এই সংকেতটার ভিতরে দেখো, এই সংকেতের ভিতরে এফ কয়টি আছে, এফ কয়টা আছে, শুধুমাত্র একটা আছে। এই জন্য আমাদের এফ এর মান কত হবে 1। তারপরে দেখো এখানে ওয়াই, সো ওয়াই দ্বারা এখানে ওয়াই দ্বারা কাকে বোঝায়, H+1 কে বোঝায়, H+1। তাহলে এখানে তুমি একটু বলো যে এখানে হাইড্রোজেন কয়টা আছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। যেহেতু হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনের মান কত বসে দিলাম 0। আর আমরা জানি এখানে ছিল H+1, কারণ এখানে ছিল H+1, সো এখানে 0 আর এখানকার 1 যোগ করলে কত 1। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের এই যে ওয়াইয়ের মানটা কত চলে আসছে, 1 চলে আসছে। তারপরে দেখো এখানে আমরা এক্সটা দেখি, এক্স বলতে আমরা এখানে পড়ে আসছে কি, এক্স বলতে কাকে বোঝায়, যে কার্বন -1 যদি বিয়োগ করি তাহলে আমরা এক্স এর মানটা বের হয়। তাহলে এখানে কার্বন -1, এখানে কার্বন কয়টা আছে, একটা আছে, সো আমরা কার্বন 1 বসাই দিলাম। তাহলে 1 - 1 করলে কত হয় 0। তাহলে আমরা এক্স এর মানটা কত পেলাম 0, ওয়াই এর মানটা পেলাম 1, এবং জেড এর মানটা কত পেলাম 1। তাহলে এখন আমরা খুব সহজে কি করব, আমাদের এই যে সংকেতটা আছে, সংকেত থেকে কত নম্বর ফ্রেয়ন বা কত CFC সেটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে CFC এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 1, জেড এর মান কত 1। এভাবে যদি কখনো আমাদের কি দেয়, মানে ঘুরায় দেয়, তাহলে আমরা এইভাবে খুব সহজেই বের করে ফেলবো। তারপর আমরা চলে গেলাম 3 নাম্বার টাইপের কোশ্চেন। এখান থেকে যে ফ্রেয়ন থেকে বা CFC থেকে এই টাইপের কোশ্চেনে চলে আসে যে আমাদের মাঝে মধ্যে বের করতে পারে যে শুধুমাত্র ক্লোরিনের সংখ্যা কত। অর্থাৎ কখনো যদি তোমাকে ক্লোরিন সংখ্যা বের করতে পারে, মনে রাখবা যখন তোমাকে ক্লোরিন সংখ্যা বের করতে পারে তখন একটা সূত্র আছে। তো সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা যে ক্লোরিন সংখ্যা বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি, 2x + 2 - z - y - z। এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লোরিন সংখ্যাটাকে বের করতে পারি। তাহলে সর্বপ্রথম যে কাজ হবে যে কখনো যদি আমাদের এরকম দেওয়া থাকে, কোশ্চেন দেওয়া আছে যে CFC আমাদের 11 এর ক্লোরিন সংখ্যা কত, এটা বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে এইখানে যেই ডিজিটই দেওয়া থাক না কেন তার সাথে সর্বদা
তুমি 99 যোগ করবা, অর্থাৎ 99কে যোগ করবা। এটা সবথেকে অলওয়েজ রাইট। যদি এখানে 12 থাকতো তাহলে 12 এর সাথে আমরা 99 যোগ করতাম, এখানে যদি 20 থাকতো তাহলে 20 এর সাথে যোগ করতাম। অর্থাৎ যাই থাক না কেন তুমি কি করবা, এইখানে যেটা থাকবে এখানে কত আছে 11, তাহলে 11 নিবা এবং সাথে সর্বদা কি যোগ করবা 199 যোগ করবা। তাহলে 99 যদি যোগ করি তাহলে কত আসবে 110। আর আমরা জানি যদি এখানে 3টা ডিজিট হয় তাহলে 3টা ডিজিট দ্বারা কাকে বোঝায়, এক্স কে বোঝায়, ওয়াই কে বোঝায় এবং জেড কে বোঝায়। তাহলে এখানে আমাদের এক্স এর মান কত হচ্ছে 1, ওয়াই এর মান কত হচ্ছে 1, জেড এর মান কত 0। তাহলে যদি আমরা ক্লোরিন সংখ্যা বের করার যে সূত্রটা আছে, সূত্রটা কি সেটা অবশ্যই মনে রাখবো। সেটা কি 2x + 2 - z - y - z। তাহলে মানগুলো যদি বসাই দিই যে 2 আর x এর মান এখানে কত আছে, x এর মান আছে 1, তাহলে এখানে কত বসাই দিলাম আমরা 1 বসাই দিলাম। সো এখানে 2 থাকলো, এখানে y বলতে y এর মান কত 1, তাহলে 1 বসাই দিলাম। এখানে z এর মানটা কত 0, 0 বসাই দিয়ে যদি হিসাব করি তাহলে কত আসে 3। তাহলে আমরা বলতে পারি যে CFC11 এখানে ক্লোরিন সংখ্যা কত, মাত্র 3টি। এভাবে কখনো যদি আমাদের শুধুমাত্র ক্লোরিন সংখ্যা বের করতে বলে তাহলে আমরা এই যে সূত্র আছে ক্লোরিন সংখ্যা বের করার সূত্র, এটা দ্বারা খুব সহজে বের করতে পারবো। তবে অবশ্যই মনে রাখবা যে ক্লোরিন সংখ্যা বের করার সময় অবশ্যই তোমাকে এইখানে যে ডিজিটটা থাকে তার সাথে অবশ্যই তোমাকে 99 যোগ করে তারপরে আমাদের ক্লোরিন সংখ্যাটাকে বের করতে হবে। এই হলো টোটাল আমাদের সিএফসি সম্পর্কিত আলোচনা। সো ঘুরায় পেঁচা এখান থেকে প্রায় সময় বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে। সো এই সিএফসির কনসেপ্টটা অবশ্যই মাথায় রাখবা, তাহলে অবশ্যই পরীক্ষার সময় দেখবা এখান থেকে ঘুরায় পেঁচা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। সো এখন তোমাদের সাথে আলোচনা করব 2 নাম্বার কনসেপ্ট নিয়ে। সো এটা 2 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্টটা হলো আমাদের এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। সো এই অধ্যায়ে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া আছে। সো টোটাল এখানে আমাদের 9টা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। সো এই 9টা রাসায়নিক বিক্রিয়া একটু ভালোভাবে মনে রাখবা, কারণ এই বিক্রিয়াগুলো থেকেই আমাদের মাঝে মধ্যে অ্যাডমিশন টেস্টে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তো তাহলে দেখো এইখানে প্রথম যে বিক্রিয়াটা উল্লেখ করা হয়েছে সেই বিক্রিয়ার নাম হলো সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কিভাবে চিনব, যদি মৌলের সাথে মৌল যুক্ত হয়ে যদি যৌগ তৈরি করে তাহলে সেটাকে কি বলা হবে, সংশ্লেষণ বিক্রিয়া বলবে। তাহলে মৌলিক পদার্থ বা মৌলিক যে যৌগ বা যৌগিক যৌগ কাকে বলে, অর্থাৎ আমরা জানি যেই যৌগকে ভাঙলে অন্য কোনো যৌগ পাওয়া যায় না তাকে বলা হয় মৌল, এবং যেই যৌগটা বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ দ্বারা গঠিত তাদের বলা হবে যৌগিক বা যৌগ। তাহলে এখন আমরা প্রথমে যেটা বললাম সংশ্লেষণ, তাহলে এখানে কি হবে, দুইটা মৌল আমাদের কি হবে, যোগ হবে। তাহলে দেখো একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝি। সো এখানে হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, এই হাইড্রোজেনটাও কি একটা মৌল, এই অক্সিজেনটাও কি একটা মৌল। সো এই দুটো মিলে তৈরি করলো কি একটা যৌগ, অর্থাৎ পানির থেকে কিন্তু একটা যৌগ। তাহলে দেখো মৌল মৌল যুক্ত হয়ে যদি যৌগ তৈরি করে তাহলে সেটাকে কি বলা হবে, সংশ্লেষণ বিক্রিয়া বলা হবে। একইভাবে কখনো যদি বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলবে, তাহলে মনে রাখবো সেটা হবে সংশ্লেষণের উল্টা। তাহলে সংশ্লেষণের উল্টা বলতে কি, সংশ্লেষণে মৌল মৌল যুক্ত হয়ে কি যৌগ তৈরি করছে। বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কি হবে, যৌগটা ভেঙে যে কি হবে, দুইটা মৌল তৈরি হবে। যেমন আমরা পানিটাকে যদি ভাঙি, পানিটা কি একটা হলো যৌগ, এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, একটা হবে হাইড্রোজেন, একটা হবে অক্সিজেন। সো এই হাইড্রোজেনটা কি, হাইড্রোজেনটা হলো একটা ধরনের মৌল, অক্সিজেনটাও কি একটা মৌল। অর্থাৎ সহজ কথা, বিশ্লেষণ বিক্রিয়াটা হবে সংশ্লেষণ বিক্রিয়ার একবারে রিভার্স টাইপের বিক্রিয়া। তারপরে 3 নাম্বার যে বিক্রিয়া সম্পর্কে জানবো সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলবে, যদি বিক্রিয়াতে কোনো মৌল আর যৌগ যুক্ত হয়ে যদি কোনো যৌগ তৈরি করে, বা দুইটা মৌল যুক্ত হয়ে যদি কোনো যৌগ তৈরি করে তাহলে সেটাকে কি বলা হবে, সংযোজন বিক্রিয়া বলবে। যেমন এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড একটা কি যৌগ, আবার কার্বন ডাই অক্সাইড কি যৌগ। তাহলে এই দুটো যৌগ তৈরি করে মিলে আমাদের যুক্ত হয়ে কি তৈরি করলো, আমাদের ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট এটাও এক ধরনের যৌগ। তাহলে দুইটা যৌগ যুক্ত হয়ে যদি কোনো যৌগ তৈরি করে, বা একটা মৌল আর একটা যৌগ যুক্ত হয়ে যদি কোনো আমাদের যৌগ তৈরি করে তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, সংযোজন বিক্রিয়া বলা হবে। তারপরে দেখো কখনো যদি বলে বিয়োজন বিক্রিয়া, তাহলে বিয়োজন বিক্রিয়াটা হবে কি, সংযোজন বিক্রিয়ার উল্টাটা। অর্থাৎ এখানে কি ঘটবে, আমাদের কোনো যৌগ ভেঙে যে কি তৈরি হতে পারে, মৌল আর যৌগ তৈরি হতে পারে, বা কোনো যৌগ ভেঙে যে কি তৈরি করতে পারে, দুইটা যৌগ তৈরি করতে পারে। তাহলে একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে কি ক্যালসিয়াম কার্বন, এটা কি একটা যৌগ। তাহলে এই যৌগটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি হবে, এটা ভেঙে দিয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ, কার্বন ডাই অক্সাইডের যৌগ। তাহলে কোনো যৌগ ভেঙে যদি দুইটা যৌগ তৈরি হয়, বা একটা মৌল আর একটা যৌগ তৈরি হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, আমাদের বিয়োজন বিক্রিয়া বলা হবে। তারপরে যে বিক্রিয়া সম্পর্কে জানবো সেটাকে বলা প্রতিস্থাপন বিক্রিয়া।
তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি, যে একটি অংশের বিনিময়, অর্থাৎ একটি অংশে যদি বিনিময় ঘটে তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমরা কি করলাম, জিঙ্কের সাথে আমরা একটা সালফারিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালাম, তাহলে এখানে কি ঘটবে, এখানে মিলে প্রতিস্থাপন ঘটবে। কীভাবে প্রতিস্থাপন ঘটবে, এই জিঙ্কটা যে এই হাইড্রোজেনের জায়গাটা দখল করবে, দখল করার ফলে কি তৈরি হবে, জিঙ্ক সালফেট তৈরি হবে। আর এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে কি হয়ে যাবে, আলাদাভাবে হাইড্রোজেন তৈরি করবে। তাহলে আমরা কি বলতে পারি, জিঙ্কের সাথে যদি জিঙ্ক সালফেটিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট, আর এখান থেকে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে তৈরি করবে কি, হাইড্রোজেন। তারপরে আমরা যেটা পড়বো যে দ্বিবিয়োজন বিক্রিয়া। সো দ্বিবিয়োজন বিক্রিয়া কাকে বলে, যদি দুইটি অংশের বিনিময় ঘটে, তো কোনো বিক্রিয়া যদি দুইটি অংশেরই এক্সচেঞ্জ ঘটে বা বিনিময় ঘটে তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, দ্বিবিয়োজন বিক্রিয়া বলা হবে। যেমন আমরা বলতে পারি যে আমরা এখানে কি নিচ্ছি, সিলভার আমাদের নাইট্রেট নিচ্ছি, তার সাথে আমরা সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, তাহলে এখানে বিক্রিয়াটা কীভাবে ঘটবে, আমরা নর্মালি জানি কোনো একটা যদি যৌগ থাকে, যৌগের যে প্রথমে যেই আমরা মূলটা থাকে সেটা কি হয় আমাদের পজিটিভ অর্থাৎ ধনাত্মক, পরেরটা কি আমাদের মূলক সেটা কি হবে ঋণাত্মক। একইভাবে আমাদের যে খাবার লবণ আছে বা সোডিয়াম ক্লোরাইড আছে, এর প্রথমে যেটা আছে সোডিয়ামটা কি হবে ধনাত্মক, আর পরবর্তী যে ক্লোরিনটা আছে ক্লোরিনটা হবে কি ঋণাত্মক। সো পরবর্তীতে কি ঘটবে, আমরা জানি সবসময় বিপরীতধর্মী জিনিস সবসময় আকৃষ্টিত হয়, তাহলে ফলে কি ঘটবে, এখানকার পজিটিভের সাথে এই যৌগটার নেগেটিভে যুক্ত হবে, তাহলে এখানে কি তৈরি হবে, আমাদের সিলভার ক্লোরাইড তৈরি হবে। আর একইভাবে তাহলে এখানকার আমাদের সিলভার ক্লোরাইড চলে গেলে এখানকার আমাদের ক্লোরিন চলে গেলো, তাহলে থাকতেছে কি, এখানে সোডিয়াম থাকতেছে, এখানে আমাদের নাইট্রেট থাকতেছে। সো এখানকার পজিটিভ আর এখানকার নেগেটিভ যুক্ত তৈরি করবে কি, সোডিয়াম নাইট্রেট। তাহলে আমাদের কি করতেছে, তাহলে দেখো যে এখানকার আমাদের সিলভারের সাথে এখানকার চলে যাচ্ছে আমাদের ক্লোরিনের, এখানকার সোডিয়ামের সাথে এখানে যুক্ত হচ্ছে আমাদের নাইট্রেট, তাহলে দুইটারে আমাদের কি হচ্ছে, বিনিময় করতেছে। তাহলে আমরা যদি দুইটা অংশের কোনো ধরনের বিনিময় ঘটে তাহলে আমরা বলে দিতে পারি সেটা কি আমাদের দ্বিবিয়োজন। দ্বি মানে কিন্তু দুই। সো এর জন্য আমরা মনে রাখবো যে দুইটি অংশের বিনিময় হলে আমরা কোনটাকে কোন বিক্রিয়া হিসেবে কাউন্ট করব, সেটা আমরা দ্বিবিয়োজন হিসেবে কাউন্ট করব। তারপরে যেটা সম্পর্কে জানবো, যে বিক্রিয়া সম্পর্কে, সেটাকে বলা প্রশমন বিক্রিয়া। তাহলে যদি কোশ্চেন চলে আসে প্রশমন বিক্রিয়া আমরা কীভাবে চিনবো, তাহলে আমরা মনে রাখবো কখনো যদি অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ বা পানি তৈরি করে উৎপাদ হিসেবে, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে কি থাকবে, অ্যাসিড এবং ক্ষার, এবং উৎপাদ হিসেবে কি তৈরি করবে আমাদের লবণ বা পানি, তাহলে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, আমাদের প্রশমন বিক্রিয়া বলা হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝাচ্ছে, যেমন আমরা এখানে কি নিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, তার সাথে একটা ক্ষার নিচ্ছি। সো ক্ষারটা কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমাদের এই অ্যাসিডের সাথে যদি ক্ষার বিক্রিয়া করে তাহলে কি তৈরি করতেছে, লবণ তৈরি করতেছে। আমরা সোডিয়াম ক্লোরাইড একটা খাবার লবণ, যেটা আমরা দৈনন্দিন আমরা খাদ্যের সাথে খেয়ে থাকি, সাথে উৎপন্ন হচ্ছে পানি। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটতেছে, তাহলে এটা আমাদের কি অ্যাসিড, এটা হলো ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া তৈরি করলো লবণ আর পানি। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটলো, তাহলে এই বিক্রিয়াটাকে কি বলা হবে, প্রশমন বিক্রিয়া বলা হবে। তারপরে যে বিক্রিয়াটা পড়বো সেটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। সো পানি যোজন বিক্রিয়া বলতে কি বোঝায়, যে পানি যুক্ত হবে, অর্থাৎ বিক্রিয়া যদি কোনো ধরনের পানি যুক্ত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, পানি যোজন বিক্রিয়া বলা হবে। যেমন আমাদের এখানে কি করছে, আমাদের SO3 সাথে যদি পানি যুক্ত হয়ে কি তৈরি করে, আমাদের সালফারিক অ্যাসিড তৈরি হয়। যেহেতু এখানে পানি যুক্ত হচ্ছে তাই এটাকে বলা হবে কি, পানি যোজন বিক্রিয়া। সর্বশেষ বিক্রিয়া, যে বিক্রিয়া সম্পর্কে জানবো সেটাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া কোনটাকে বলা হবে, যদি অক্সিজেন যুক্ত হয়, অর্থাৎ আমাদের যে বিক্রিয়াটা থাকবে, বিক্রিয়ক হিসেবে যদি কখনো যদি কোনো অক্সিজেন যুক্ত হয়ে যায় তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, দহন বিক্রিয়া বলা হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, তাহলে এই যে কার্বন, এই কার্বনের সাথে কি যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে। যেহেতু অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে এই যে বিক্রিয়াটা বলবে, এই বিক্রিয়াটাকে কি বলা হবে, দহন বিক্রিয়া বলা হবে, এবং দহনের ফলে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা দহন বিক্রিয়াটা সংগঠিত করতে পারি। তাহলে এইখানে যে মোট আমাদের এই যে 9টা বিক্রিয়া আছে, এই 9টা বিক্রিয়া অবশ্যই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কারণ প্রায় সময় দেখা যায় আমাদের MCQতে ঘুরায় পেঁচা এই 9টা থেকে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসে। সো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব, যেহেতু তার আগে বলে নিই এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু আমাদের চলে আসছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে চলে আসছিল। সো কোশ্চেনটা কি আসছিল, যে নিচের কোনটি দ্বিবিয়োজন বিক্রিয়া, এখানে 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনের ভিতর সঠিক অপশন দাগাইলেই কিন্তু আমরা সঠিকটা নম্বরটা পেয়ে যেতাম। তাহলে এখন আমরা দেখবো যে এখানে কোনটা সঠিক। তাহলে আমাদের কি বলছে, এখানে মনে রাখবো এখানে আমাদের কোনটা বের করতে বলছে, যে কোনটা দ্বিবিয়োজন বিক্রিয়া। তার আগে একটু মনে রেখে নেই যে আমরা এখানে পড়ে আসছি দ্বিবিয়োজন বিক্রিয়া কাকে বলে, যেখানে দুইটি অংশের বিনিময় ঘটে। তাহলে একটু লক্ষ্য রাখি যে প্রথমটা কি বিক্রিয়া, প্রথমটা কি ঘটছে, আমাদের দুইটা আমাদের মৌল যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে। তাহলে দুইটা মৌল যুক্ত হয়ে যদি একটা মৌল তৈরি করে তাহলে এটাকে কোন বিক্রিয়া বলবে, আমরা এখানে পড়ে আসছি, এটাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে প্রথমটা হলো সংশ্লেষণ বিক্রিয়া। তারপরে দ্বিতীয় নাম্বারটা কি, দ্বিতীয় নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, দেখো এখানে সিলভার নাইট্রেট দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, উৎপন্ন হয়েছে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। তাহলে এইখানে কিন্তু কি ঘটছে, আমাদের এই যে সিলভার আছে, সিলভারের সাথে যুক্ত হয়ে গেছে কি ক্লোরিন,
আর এখানকার এই যে সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে কি আমাদের নাইট্রেট, তাহলে এখানে কিন্তু দুইটা অংশের বিনিময় ঘটছে। যেহেতু দুইটা অংশের বিনিময় ঘটছে, তাহলে আমরা জানি দুইটা অংশের বিনিময় ঘটা মানে কি, সেটা কি বিক্রিয়া, দ্বিবিয়োজন বিক্রিয়া। এর জন্য এখানকার সঠিক অ্যান্সার ছিল কি আমাদের বি নাম্বার। এইভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, যে এখান থেকে যে টাইপের কোশ্চেন আসুন না কেন, তুমি শুধু চেনার যে নিয়মটা আছে, চেনার নিয়মটা একটু মনে রাখবা, এবং ওইরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটা কোন বিক্রিয়া হয় সেটা একটু মনে রাখলেই দেখবা যে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে চলে আসে না কেন, তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবা। সো এখন আমরা কনসেপ্ট 3 সম্পর্কে জানবো। যে কনসেপ্ট 3টা আমরা কি নিয়ে আলোচনা করব এখানে, যে বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। সো মনে রাখবা যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া হলো দুই প্রকার, একটা হলো একমুখী বিক্রিয়া, একটা হলো উভমুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়া। তো প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো, আমরা জানবো একমুখী বিক্রিয়া সম্পর্কে জানবো। একমুখী বিক্রিয়া কাকে বলে, তাই না? তার আগে একটু মনে রাখি একমুখী বিক্রিয়াটা আসলে অবাস্তব একটা বিক্রিয়া। সো কোশ্চেনে যদি চলে আসে যে কোনটি অবাস্তব বিক্রিয়া, তাহলে বলবো যে একমুখী বিক্রিয়াটা একটা অবাস্তব বিক্রিয়া। সো একমুখী বিক্রিয়া কাকে বলে? সাধারণত আমরা কি জানি যে বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে উৎপন্ন উৎপাদ উৎপন্ন হয়। তাহলে যে বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয় না, তাকে সেটাকে কি বলা হবে, আমাদের একমুখী বিক্রিয়া বলা হবে। তাহলে সংজ্ঞাটা যদি চলে আসে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষায়, তাহলে এভাবে আমরা সহজেই দিয়ে দিব। তারপর যেটা পড়বো যে এখানে একটা ইনফরমেশন মনে রাখতে হবে যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তি হ্রাস ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলকের জন্য, যে কোশ্চেন চলে আসতে পারে যে একমুখী বিক্রিয়ার মুক্ত শক্তি হ্রাস ঘটে না বৃদ্ধি হয় না শূন্য থাকে। তাহলে মনে রাখবো যে মুক্ত শক্তির কি ঘটে, হ্রাস ঘটে। তাহলে আমরা মনে রাখবো যে মুক্ত শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেল জি দ্বারা প্রকাশ করা হয়। সো একটু পরেই আমরা নেক্সট যে ভিডিওটা দেব সেখানে আমি আরো এই মুক্ত শক্তি সম্পর্কিত আরো অনেকগুলো ম্যাথ তোমাদের সলভ করাবো। সো আপাতত মনে রাখো যে একমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির কি হ্রাস ঘটে, তার মানে আমরা লিখতে পারি যে ডেল জির মানটা কি হবে, শূন্য থেকে কম হবে, অর্থাৎ সেটা হ্রাস ঘটবে। তারপর এখানে আমাদের একমুখী বিক্রিয়ার কয়েকটা উদাহরণ মনে রাখতে হবে, কারণ এই উদাহরণগুলো কিন্তু আমাদের এমসিকিউতে দিয়ে যায় যে নিচের কোনটি একমুখী বিক্রিয়া লিখো, তখন কিন্তু আমাদের উদাহরণগুলো লেখা লাগে। তাহলে দেখবেন কি করতেছে, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা কি করে তাপ দেই, এবং এখানে অবশ্যই প্রভাবক হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে, ম্যাঙ্গানিজ অক্সাইড। সো এটাই আমাদের এমসিকিউ একবার চলে আসছিল যে আমাদের পটাশিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং আমরা অক্সিজেন তৈরি করি, তাহলে প্রভাবক হিসেবে কি ব্যবহার করতে হবে, তাহলে প্রভাবক হিসেবে কি ব্যবহার করতে হবে, ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে বিক্রিয়া করার ফলে কি ঘটে, এবং তাপ আমরা অবশ্যই তাপ রাখতে হবে। তাপ দিলে তখন কি হয়, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং আমাদের 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া এক ধরনের একমুখী বিক্রিয়া। কেন একমুখী বিক্রিয়া? কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র বিক্রিয়ক থেকে কি উৎপন্ন, উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন হয় না। তাই বলা হয় কি আমাদের এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হলো একমুখী বিক্রিয়া। তবে মনে রাখবা একমুখী বিক্রিয়া সাধারণত আমাদের এইখানে চিহ্নটা শুধু একবার বা একমুখী দেওয়া হয়, এইভাবে দেওয়া হয়। তারপর দেখো আর একটা উদাহরণ মনে রাখবো যে এখানে আমাদের কি, যে কপার সালফেটের সাথে যদি আয়রনকে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, আমাদের আয়রন সালফেট উৎপন্ন হবে, সাথে আমাদের কি উৎপন্ন হবে, কপার তৈরি হবে। এখানে আমাদের এটাও এক ধরনের কি বিক্রিয়া, আমাদের একমুখী বিক্রিয়া। সো আমরা আমাদের বইয়ে কিন্তু এই দুইটা বিক্রিয়া উল্লেখ করে দেওয়া আসতো, এই দুইটা বিক্রিয়া অবশ্যই ভালোভাবে মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু আমাদের দিয়ে দেয় নিচের কোনটি একমুখী বিক্রিয়া, তার এই দুইটা বিক্রিয়া মনে রাখবো। তোমার এই পাশাপাশি আরেকটা এমসিকিউর জন্য মনে রাখবো এখানে রংগুলো একটু মনে রাখবো, কারণ প্রায় সময় রং থেকে কোশ্চেন চলে আসে, এইভাবে চলে আসতে পারে যে কপার সালফেটের রং কি রূপ, তাহলে মনে রাখবো এর রং হলো নীল। তারপর কোশ্চেন চলে আসতে পারে আয়রনের রং কি রূপ থাকে, তাহলে মনে রাখবো আয়রনের সাধারণ রং হলো লালচে। তারপর যদি আসে যে আয়রন সালফেটের রং কি রূপ থাকে, তাহলে মনে রাখবো এর রং সাধারণত থাকে সবুজ। যদি আসে কপারের রং সাধারণত কি রূপ, তাহলে বলবো লালচে। এই রংগুলো একটু মনে রাখবো, এই রং থেকে আমাদের মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের উভমুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়া। তো এটা মিললে মনে রাখবো এটা একটা বাস্তব বিক্রিয়া। তাহলে যদি সংজ্ঞাটা এইভাবে দিয়ে দেয় উভমুখী বিক্রিয়া কাকে বলে, সংজ্ঞা লিখো, বা উভমুখী বিক্রিয়া কি, তাহলে তুমি কি লিখবা, তাহলে এভাবে লিখবা যে বিক্রিয়া কি ঘটে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, একইভাবে উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফিরে আসে, তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, আমাদের উভমুখী বিক্রিয়া বলা হবে। তাহলে এখানে আমাদের যেখান থেকে যেটা পড়তে হবে প্রথমে, যে উভমুখী বিক্রিয়াতে কিছু ইনফরমেশন পড়তে হবে, যেটা কত সালে আবিষ্কার হয় এবং কোথায়। তাহলে মনে রাখবো উভমুখী বিক্রিয়াটা 1799 সালেরটা অবশ্যই মনে রাখবো, কারণ এই সাল থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেয়। 1799 সালে বিজ্ঞানী কি আবিষ্কার করে, বার্থোলে, বিজ্ঞানী বার্থোলে আবিষ্কার করে। এটা আমাদের মনে রাখবো, বিজ্ঞানীর নামটা অবশ্যই মনে রাখতে হবে, নামটা দিয়ে দেয় যে কোন বিজ্ঞানী উভমুখী বিক্রিয়া আবিষ্কার। তাহলে মনে রাখবো 1799 সালে বিজ্ঞানী বার্থোলে কোথায়, মিশরের সমুদ্র উপকূলে আমাদের কি, কোথায় আমাদের চলে আসতে পারে যে কোথায় আমাদের উভমুখী বিক্রিয়া আবিষ্কৃত হয়। তাহলে মনে রাখবো মিশরের সমুদ্র উপকূলে উভমুখী বিক্রিয়া আবিষ্কার
হয়। তো এটা অবশ্যই এই লাইনটা মনে রাখবো। পাশাপাশি যেটা মনে রাখবো যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন কি হয়, শূন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি যে আমাদের মুক্ত শক্তিকে প্রকাশ করে ডেল ভি দ্বারা, এটা সমান কি হবে 0। তারপর যেটা পড়তে হবে যে এর কয়েকটা উদাহরণ আছে, এখানে টোটাল আমাদের বইয়ে 4টা উদাহরণের কথা উল্লেখ করে দেওয়া আছে। এই 4টা উদাহরণ অবশ্যই মনে রাখবা, কারণ আমাদের উভমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমাদের 4টা উদাহরণ বারবার আমাদের পরীক্ষায় চলে আসে। তাহলে এক প্রথমটা কি যে আমাদের কপার সালফেট 5 অণু পানি। সো এখান থেকে যেটা আসে যে এটা রং কি থাকে, নীল থাকে, এটা একটু মনে রাখবো। সো এটাকে আমরা এর তাপমাত্রা কত থাকে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা তাপ দিই তাহলে উৎপন্ন হয় কি কপার সালফেট এবং 5 অণু পানিটা আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা সবচেয়ে বেশি বা এর আগে প্রিভিয়াস এর কোশ্চেনে চলে আসলো, এই যে কপার সালফেট, সেই কপার সালফেটের রংটা কিন্তু হলো বর্ণহীন, কিন্তু কপার সালফেটের সাথে যদি ক্লাস অবস্থায় 5 অণু পানি থাকে তার রং কি হবে কি নীল। এই রংটা মনে রাখবো। এবং সাথে সাথে মনে রাখবো যে আমাদের কপার সালফেট 5 অণু পানি ক্লাস অবস্থা যেটা আছে সেখান থেকে তুতে থেকে যদি আমরা কপার সালফেট তৈরি করতে যাই তাহলে তাপমাত্রাটা কত লাগে, এবং তাপমাত্রা লাগে 260 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে কেন উভমুখী বিক্রিয়া বলা হবে, কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কপার সালফেট বা তুতে থেকে কি উৎপন্ন হয়, কপার সালফেট উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়, পরবর্তীতে আবার সেটা বিক্রিয়া করে রিভার্স দিকে আসতে পারে। যেহেতু আসতে পারে তাই এটাকে কি বলা হবে, আমাদের উভমুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়া বলা হবে। তারপরে দেখো, তারপরে যে বিক্রিয়াটি সম্পর্কে জানবো সেটা আমাদের কি, আমাদের আছে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই কত ডিগ্রি সেলসিয়াসে, 550 ডিগ্রি সেলসিয়াস, তার উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। পরবর্তীতে এই দুটো আবার উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়ক উৎপন্ন করে। আর মনে রাখবা যে নরমালি আমাদের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে দেখো যে আমরা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তীর চিহ্নটা একমুখী দিছে বা একদিকে দিছে, কিন্তু উভমুখী ক্ষেত্রে কয় ভাগে দিতে হয়, এই পাশেও দিতে হয় এবং নিচে পাশেও আবার বিপরীত দিকেও দিতে হয়। সো এখান থেকে আমাদের একটা কোশ্চেন কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসলো, এমএটি। এই এমএটি দ্বারা বোঝাচ্ছে হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো সেখানে কি কোশ্চেনটা আসছিল যে আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট থেকে যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এখানে আমাদের তাপটা কত লাগে, এই তাপটা আমাদের থেকে চলে আসলো কোশ্চেন। কোথায় চলে আসলো, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনে চলে আসলো। তাপ কত লাগে, তার মনে রাখবো তাপ কত লাগে, 550 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগে। তারপর আমরা পড়বো যে আমাদের আরো একটা বিক্রিয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের দুইবার আমাদের কিন্তু মেডিকেল টেস্টে কোশ্চেন চলে আসলো। কি আসছিল যে আমাদের হাইড্রোজেনের সাথে যদি আয়োডিনের বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়, আমাদের হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, এখানে কি কোশ্চেন আসছিল, প্রথমে একটা কোশ্চেন চলে আসলো যে এখানে যে আয়োডিন আছে, আয়োডিনের রংটা কি, তার মনে রাখবো আয়োডিনের রং কি থাকে, মানলি গাঢ় বেগুনি থাকে এবং আয়োডিন কত থাকে 20% থাকে, টোটাল আমাদের এখানে কত থাকে 20% থাকে আমাদের কি বিক্রিয়ক, এবং উৎপাদ কত থাকে বাকি 80% থাকে। তাহলে এখানে যে কোশ্চেনটা চলে আসছিল, এই যে আমাদের হাইড্রোজেনের সাথে যে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, এখানে তাপমাত্রাটা কত লাগে, মনে রাখবো তাপমাত্রাটা কত লাগে 450 ডিগ্রি সেলসিয়াস। আর এটাই কিন্তু আমাদের কোথায় চলে আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এমএটি দ্বারা বোঝাচ্ছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটাই চলে আসছিল যে হাইড্রোজেন থেকে সাথে যদি আমরা আয়োডিনের বিক্রিয়া ঘটাই তাহলে যে আমাদের হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় 2 অণু, তো সেক্ষেত্রে তাপমাত্রাটা কত লাগে, তাহলে মনে রাখবো তাপমাত্রা কত লাগে আমাদের 450 ডিগ্রি সেলসিয়াস। তো আরেকটা সাথে সাথে কোশ্চেন চলে আসলো, এই যে আমাদের যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এর রংটা কি, এটাও কিন্তু আমাদের কোথায় চলে আসলো, এর রংটা হলো হালকা বেগুনি এবং এটা আমাদের চলে আসলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তাহলে আমরা মনে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তারপর আমাদের যে বিক্রিয়াটা সম্পর্কে জানবো সেটা আমাদের যে বিক্রিয়া সেটা হলো যে আমরা নাইট্রোজেনের সাথে যদি 3 অণু হাইড্রোজেনকে বিক্রিয়া করি কার উপস্থিতিতে, আয়রনের প্রভাবের উপস্থিতিতে, এবং এখানে তাপমাত্রাটা কত লাগে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের চাপ কত লাগে 200 অ্যাটমসফিয়ার, তাহলে আমরা উৎপন্ন হবে কি অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়ার উৎপন্ন এটা কত হলো 2 অণু, এবং এখানে এটা কি এক ধরনের, এটা আমাদের এখানে তাপ উৎপন্ন হয়, সেটা কত ডিএলএস এর মানটা কত -2 কিলোজুল পার মোল। সো এই যে টোটাল 4টা বিক্রিয়া আছে, 4টা বিক্রিয়া অবশ্যই ভালোভাবে মনে রাখবো, কারণ এই 4টা বিক্রিয়া থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে। তারপরে যেটা করবো সেটা কি, উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এই যে উভমুখী বিক্রিয়াটা আছে এটাকে যদি আমি চাই যে না এটাকে আমি একমুখী বিক্রিয়াতে ট্রান্সফার করবো, সেটা কিন্তু করা সম্ভব। সেটা কয়ভাবে করা যায়, সেটা মেনলি 3 ভাবে করা যায়। এটাই কিন্তু আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছিল যে উভমুখী বিক্রিয়াকে যদি একমুখী বিক্রিয়া করতে যাও তাহলে কয়টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতি কি সেটা মনে রাখতে হবে। 1 নম্বর পদ্ধতিটা কি, আমাদের এই খোলা পাত্রে আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি আমরা উভমুখী বিক্রিয়াটা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের খোলা পাত্রে বিক্রিয়া করতে হবে। কেন খোলা পাত্রে বিক্রিয়া করবো, তাহলে নরমালি চিন্তা করো যখন আমরা কি করব খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটবে, এই বিক্রিয়াটাই খোলা পাত্রে করবো, তখন কি ঘটবে, আমাদের এই যে কপার সালফেট 5 অণু পানি সেখান থেকে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে, আবার কি উৎপন্ন হবে বর্ণহীন কপার সালফেট। যখন এটা খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটবে তখন কি ঘটবে, এই পানিটা বাষ্প আকারে উড়ে চলে যাবে। যখন বাষ্প আকারে উড়ে চলে যাবে তখন কিন্তু এই উৎপাদ থেকে বিক্রিয়া করে আবার সেম পরিমাণ কিন্তু আমরা কি পাইতে পারি না, বিক্রিয়ক পাই না। তো এর জন্য কথা হলো যে কখনো যদি আমরা কি চাই উভমুখী বিক্রিয়াকে একমুখী রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই যে বিক্রিয়াগুলো করবো সেগুলোকে অবশ্যই কিছু করতে হবে খোলা পাত্রে বা মুক্ত স্থানে করতে হবে।
তারপর কি করতে হবে, অর্ধক্ষেপটাকে আলাদা করতে হবে। এটাও একটা পদ্ধতি। কিভাবে, ধরুন আমাদের কি তৈরি হলো, এখানে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এখন আমি কি করলাম, এখান থেকে আমি এই ধরনের অর্ধক্ষেপ হিসেবে আমাদের কি পড়লো, ক্যালসিয়াম অক্সাইড অর্ধক্ষেপ হিসেবে পড়লো। বললে আমরা কি করবো, ক্যালসিয়াম অক্সাইডকে অর্ধক্ষেপটাকে আলাদা করে ফেলবো। যখন আমরা আলাদা করে ফেলবো তখন কিন্তু এই উৎপাদটা আবার বিক্রিয়া করে আবার পুনরায় কিন্তু আবার আমাদের কিসে চলে আসতে পারবে না, বিক্রিয়কে আসতে পারবে না। যেহেতু আসতে পারবে না, তার মানে তখন সেটা কি হয়ে যাবে, একমুখী বিক্রিয়া হয়ে যাবে। তাহলে বলতে পারি যে একমুখী বিক্রিয়া করতে গেলে আমাদের কি করতে হবে, অর্ধক্ষেপটা আলাদা করতে হবে। আর একটা পদ্ধতি কি, উৎপাদটাকে আলাদা করা। উৎপাদটা বলতে কি, নরমালি আমাদের বিক্রিয়া করার পর, ধরুন নরমালি আমাদের কি করলাম, আমরা এই এখানে বিক্রিয়া করার পর আমরা যে কোনো একটা বিক্রিয়া তুমি র্যান্ডম, ধরুন হাইড্রোজেনের সাথে আমরা আয়োডিনের বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড করলাম, আমি হাইড্রোজেন আয়োডাইড উৎপাদটাকে আমি আলাদা করে ফেললাম। উৎপাদকে যদি আলাদা করে ফেলি তাহলে কি উৎপাদ থেকে বিক্রিয়া কখনো হবে না। তখন তাহলে আমরা কি বলতে পারবো, সেই বিক্রিয়াটা শুধুমাত্র আমাদের বিক্রিয়ক থেকে যদি উৎপাদে চলে যাচ্ছে আর আমরা রিভার্স আসতে পারতেছে না, তখন কিন্তু সেই বিক্রিয়াটা কি হয়ে যাবে, আমাদের একমুখী বিক্রিয়া হয়ে যাবে। এই হলো তিনটা প্রসেস। এই তিনটা প্রসেসের মাধ্যমে তুমি কি করতে পারবা, যে উভমুখী বিক্রিয়াকে বা দ্বিমুখী বিক্রিয়াকে তুমি একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারবা। তাহলে মনে রাখবা যে উভমুখী বিক্রিয়া করার সময় আমাদের কি লাগে, সাধারণত আমাদের যেটা লাগে, আমাদের লাগবে হলো বদ্ধ পাত্র। কি লাগে, বদ্ধ পাত্র। এই হলো মেন শর্ত, অর্থাৎ বদ্ধ পাত্রতেই মেনলি আমাদের উভমুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়াগুলো সংগঠিত করা হয়ে থাকে। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানবো। সো এখন আমরা আলোচনা করব 4 নম্বর কনসেপ্টটা নিয়ে। এই কনসেপ্টটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কনসেপ্টটা থেকেও আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। সো এটা মেনলি কি, এটা হলো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি সম্পর্কিত। সো এই কনসেপ্টটা কিন্তু বা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে চট্টগ্রাম বোর্ডে, কুমিল্লা বোর্ডে, সিলেট বোর্ডে এবং বরিশাল বোর্ডে কিন্তু কোশ্চেন চলে আসছিল। সো সামনে যে আমাদের পরীক্ষাগুলো আছে বোর্ড এক্সামে, সেখানেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে কোশ্চেন মাস্ট বি আসেই। সো এর জন্য তোমাকে অবশ্যই এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে একটা ধারণা থাকতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা পড়তে হবে সেটা কি, যে বিক্রিয়ার হার এর নিয়ামক বা বিক্রিয়ার হার নির্ভর করে কোন কোন বিষয়ের উপর। এটা সবচেয়ে কমন একটা কোশ্চেন। তাহলে মনে রাখবো, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার গতির নিয়ামক বা বিক্রিয়ার হারের নিয়ামক কয়টি টোটাল, আমাদের টোটাল হলো 6টি। 6টি কী কী, 1 নম্বর হলো তাপমাত্রা। তাহলে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে, তাপমাত্রার উপরে। 2 নম্বর হলো চাপের উপর নির্ভর করে। 3 হলো ঘনমাত্রার উপর নির্ভর করে। 4 হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 5 নম্বর হলো প্রভাবকের উপর নির্ভর করে, এবং 6 নম্বরটা হলো আলোর উপর নির্ভর করে। এই 6টা জিনিসের উপর বিক্রিয়ার হার বা কোনো বিক্রিয়ার গতি নির্ভর করে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এট ফার্স্ট আমরা কি সম্পর্কে জানবো, তাহলে এই তাপমাত্রা সম্পর্কে জানবো। তাপমাত্রার উপরে, অর্থাৎ তাপমাত্রার সাথে বিক্রিয়ার গতির সম্পর্কটা কীরূপ। তাহলে প্রথমে দেখো, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে সম্পর্কটা কীরূপ, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির সাথে তাপমাত্রার সম্পর্কটা হলো সমানুপাতিক। তার মানেটা কি, কখনো যদি বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এই তীর চিহ্ন উপরে তা বোঝাচ্ছে যে বৃদ্ধি, অর্থাৎ বিক্রিয়ার হার যদি বা বিক্রিয়ার গতি যদি কখনো বৃদ্ধি পায়, তাহলে তার তাপমাত্রাটাও কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আবার তাপমাত্রা যদি কমাই দেয় খুব, তাহলে কি হবে, বিক্রিয়ার হার বা গতিও কি হবে, কমে যাবে। তাহলে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্কটা হলো সমানুপাতিক, এটা মনে রাখবো। এবং আর একটা ইনফরমেশন মনে রাখবো, বিক্রিয়ার তাপমাত্রা সাথে বিক্রিয়ার হারের সম্পর্কের সময়, যে এটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করে। তাহলে মনে রাখবো যে 1889 সালে কোন বিজ্ঞানী আরহেনিয়াস, কোন বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব কি করে, আবিষ্কার করে থাকে। তারপর যেটা পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন অনেকবার আসছিল এবং সামনে আসতে পারে আমাদের অ্যাডমিশন টেস্টে। লাইনটা কি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কোশ্চেনে চলে আসতে পারে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি কত গুণ বৃদ্ধি পায়, 2 গুণ থেকে 3 গুণ। আর এই কোশ্চেনটা কিন্তু চলে আসছিল কোথায়, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সো মনে রাখবো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার বা গতি বৃদ্ধি পায় 2 বা 3 গুণ। তারপরে যেটা পড়তে হবে যে লাইনটা, যে এই যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, এর কারণটা কি। আবার বলতেছি, দেখো, তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি বৃদ্ধির কারণটা হলো
যে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা মনে রাখবে। এটা অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় আসলে, অ্যাডমিশন টেস্টেও চলে আসলো অনেকগুলো ইউনিভার্সিটিতে। সো এটা মনে রাখবো যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি বৃদ্ধির মূল কারণটা হলো সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ যখন কোনো বিক্রিয়াতে আমরা কি দিই, তাপ দিই, তখন সেই বিক্রিয়ার ভিতরে যে অণুগুলো থাকে সেই অণুগুলো কি হয়, আস্তে আস্তে সক্রিয় হয়ে যায়। যেহেতু সক্রিয় হতে থাকে অর্থাৎ সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এই জন্য বিক্রিয়ার গতিটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। তারপরে যেটা সম্পর্কে জানবো যে চাপের সাথে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির সম্পর্কটা কীরূপ। তাহলে মনে রাখবো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির সাথে চাপের সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি, বিক্রিয়াতে যদি চাপ আমরা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিও কী হবে, বৃদ্ধি পাবে। একইভাবে বিক্রিয়াতে চাপ যদি খুব হ্রাস করি তাহলে কি হবে, বিক্রিয়ার হার বা গতিও আস্তে আস্তে হ্রাস পাবে। সো এটা মনে রাখবো। যেমন এখানে একটা আমাদের উদাহরণ দেওয়া আছে যে হেবার সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করা হয়, আমাদের নাইট্রোজেনের সাথে যদি আমরা কি করি, 3 অণু আমরা হাইড্রোজেনকে বিক্রিয়া করি, কার উপস্থিতিতে 200 অ্যাটমসফিয়ার চাপে এবং তাপমাত্রা থাকবে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস এবং প্রবাহক হিসেবে আয়রন নেই, তাহলে তৈরি হয় 2 অণু অ্যামোনিয়া এবং তাপ উৎপন্ন হয়। আবার এই বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হয়। কেন দ্রুত সংঘটিত হয়, কারণ এই বিক্রিয়া করানোর সময় আমরা কি নিচ্ছি, এখানে চাপ নিচ্ছি, আর এই যে 200 অ্যাটমসফিয়ার চাপটা নেওয়ার কারণে কিন্তু বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হচ্ছে। সো এর জন্যই মেনলি বলা হয় কি, যখন আমরা কি করব, চাপের পরিমাণটা বৃদ্ধি করব, তখন বিক্রিয়ার গতিরও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আমাদের চলে আসলো, আমাদের বুয়েটে কিন্তু আমাদের একটা কোশ্চেন চলে আসলো যে এই বিক্রিয়াটা দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই বিক্রিয়াটার কোন বিক্রিয়া বা এই বিক্রিয়াটার নাম কি। তাহলে মনে রাখবো এই বিক্রিয়ার নাম কি, হেবার সংশ্লেষণ বিক্রিয়া। তারপর যেটা পড়বো, যেটা সম্পর্কে জানবো সেটা হলো ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রার সাথে আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির কি সম্পর্ক সেটা একটু জানা লাগবে। তাহলে মনে রাখবো যে বিক্রিয়ার হার বা গতির সাথে ঘনমাত্রার সম্পর্কটাও সমানুপাতিক। তাহলে তার মানেটা কি, যে ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে, বিক্রিয়ার হারও বা বিক্রিয়ার গতিও বৃদ্ধি পাবে। সো তাহলে বলতে পারি আমাদের তাপমাত্রার সাথেও সম্পর্কটা সমানুপাতিক, চাপের সাথেও আমাদের বিক্রিয়ার হার বা গতি সমানুপাতিক, ঘনমাত্রার সাথেও কি হবে, সমানুপাতিক। তাহলে এখান থেকে যেটা পড়তে হবে যে 1850 সালে বিজ্ঞানী উইলহেড মাই প্রমাণ করে যে বিক্রিয়ার হার এবং বিক্রিয়কের ঘনমাত্রা কি, সম্পর্কটা কি, সমানুপাতিক সম্পর্ক। সো এটা মনে রাখবো যে সম্পর্কটা কি, সমানুপাতিক। তারপর যেটা সম্পর্কে পড়বো সেটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যে বিক্রিয়াটা সংগঠিত করতেছি সেখানে আমরা কি নিই, যৌগ নিই, সেই যৌগের পৃষ্ঠের একটা অবশ্যই ক্ষেত্রফল থাকে, সেই ক্ষেত্রফলের সাথে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির কি সম্পর্ক। তাহলে মনে রাখবো সেটার সাথে সম্পর্কটা কি, সমানুপাতিক। অর্থাৎ যে আমাদের যৌগগুলো নিব বিক্রিয়া করার সময় বিক্রিয়ক হিসেবে, তার যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় বা বেশি হয় তাহলে বিক্রিয়ার হার বা গতি কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটাও আমরা বলতে পারি যে পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির সম্পর্কটা কি হলো, সমানুপাতিক। সো এই যে কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে। এরপরে আমরা প্রভাবকের সাথে এবং আলোর সাথে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির কী ধরনের সম্পর্ক বিদ্যমান সেটা সম্পর্কে জানবো। সো এখন তোমাদের সাথে আলোচনা করব 5 নাম্বার আমাদের যে নিয়ামকটা আছে সেটা নিয়ে। 5 নাম্বার নিয়মটা হলো প্রভাবক বা অনুঘটক, অর্থাৎ বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হারে প্রভাবক বা অনুঘটক কী ধরনের ভূমিকা রাখে সেটা সম্পর্কে জানবো। তো মনে রাখবা যে প্রভাবক বা অনুঘটক বিক্রিয়ার গতির সাথে বা বিক্রিয়ার হারের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। অর্থাৎ প্রভাবক যদি থাকে তাহলে কি হয়, বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। সো এখন আমরা আরও কিছু ইনফরমেশন জানবো যেটা প্রভাবক থেকে আমাদের জানা লাগবে পরীক্ষার জন্য। তার আগে একটু বলে নেই, এই প্রভাবক থেকে প্রতিবারই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টে প্রভাবক থেকে মাস্ট বি আসবেই। সো এর জন্য অবশ্যই প্রভাবকের যে ইনফরমেশনগুলো এখন পড়াবো সেগুলো খুব সুন্দরভাবে খাতায় নোট করে নিবা। তাহলে প্রথমে দেখো যেটা সম্পর্কে জানতে হবে যে কত সালে কোন বিজ্ঞানী এই প্রভাবকটা সর্বপ্রথম আবিষ্কার করে সেটা জানতে হবে। তার আগে একটু বলে নেই, প্রভাবকের অপর নাম কিন্তু অনুঘটক। সো এটার নাম কেন অনুঘটক? সো নর্মালি তুমি চিন্তা করো যে যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় তখন কে থাকে, কিন্তু ঘটক, কিছু লোক কিন্তু ঘটক থাকে। তারা কি করে, সেই সম্বন্ধটা পাকাপোক্ত করে। তারা কিন্তু কখনো বিয়েতে বা সে কিন্তু কখনো বিয়ে করে না। অর্থাৎ ঘটক কি করতেছে, যার বিয়েটাকে ত্বরান্বিত করতেছে বা বিয়েটাকে করাই দিচ্ছে। সো সেম ঘটনাটা প্রভাবকটা সেম কাজটাই করে। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করার সময় সে সরাসরি সেখানে ইনভলভ থাকে না, কিন্তু সেই বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করতে সে উৎসাহ দেয় বা আমাদের বৃদ্ধি করতে হেল্প করে। এর জন্য মেনলি বলা হয় প্রভাবককে অনুঘটকও বলা হয়ে থাকে। তাহলে এখন যেটা পড়তে হবে যে এটা কত সালে আবিষ্কার হয়,
1835 সালে। এবং কোন বিজ্ঞানী আবিষ্কার করে? বিজ্ঞানী বার্সেলিয়াম আবিষ্কার করে। তাহলে আমরা মনে রাখবো যে 1835 সালে বিজ্ঞানী বার্সেলিয়াম সর্বপ্রথম প্রবাহক বা অনুঘটক আবিষ্কার করে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর কিছু পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষায় খ নাম্বারে আমাদের দিয়ে দেয় বা অনুধাবনমূলক কোশ্চেনে দিয়ে দেয় যে অনুঘটক বা প্রভাবকের যে কাজ কি সেগুলো লিখো, বা কোশ্চেন এইভাবে আসতে পারে প্রভাবক বা অনুঘটকের যে বৈশিষ্ট্য বা যে ধর্মগুলো আছে সেগুলো লেখো, তখন কিন্তু এই ধর্মগুলো অবশ্যই লিখতে হবে। তার আগে একটু বলে নিই যে প্রভাবক বা অনুঘটন থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টেও প্রিভিয়াস আর অনেকগুলো কোশ্চেন চলে আসছিল। সো অবশ্যই এই কয়েকটা পয়েন্ট ভালোভাবে বুঝে মনে রাখবো। সর্বপ্রথম যে পয়েন্টটা, যে প্রভাবক শুরুতে বা সমাপ্তিতে কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রভাবক বা অনুঘটক বিক্রিয়ার শুরুতে বা সমাপ্তিতে কোনো ধরনের ভূমিকা রাখে না, কিন্তু বিক্রিয়ক অণু অধিশোষিত হয়। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে বিক্রিয়ক থেকে যখন আমাদের উৎপাদে পরিণত হয় তখন বিক্রিয়ক যে আছে সেই বিক্রিয়কের অণুটা কি হয়, এই প্রভাবক দ্বারা অধিশোষিত হয়ে থাকে। তারপর যেটা পড়তে হবে যে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা পরিবর্তন করতে পারে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থাৎ প্রভাবক কিন্তু কখনো উভমুখী বিক্রিয়ার যে সাম্য অবস্থাটা থাকে সেটাকে সে কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না, অর্থাৎ সাম্য অবস্থায় থেকে যায়। তারপর যেটা রাখতে হবে যে বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি করে, অর্থাৎ অবশ্যই বৃদ্ধি করবে, কারণ আমরা জানি প্রভাবক কেন ব্যবহার করবো, আমরা চাবো যে বিক্রিয়াটা খুব দ্রুত হোক। এখন একটা বিক্রিয়া করতে তুমি দেখতেছো একটা বিক্রিয়া সংঘটিত হইতে তোমাকে 6 থেকে 7 ঘন্টা লাগতেছে, কিন্তু যখন তুমি সেখানে উপযুক্ত প্রভাবক দিবা তখন বিক্রিয়াটা দেখবে যে 5 থেকে 6 মিনিটের ভিতর সম্পূর্ণ হচ্ছে। তার মানে এটা কি, যে প্রভাবক ব্যবহারের মাধ্যমে বিক্রিয়াটাকে আমরা কি করতে পারছি, গতিশীল করতে পারতেছি, বা সেটা দ্রুত আমরা আউটপুটটা পাচ্ছি। তার মানে এটা কিভাবে ঘটবে, যে বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়কের যে অণুগুলো আছে সেটা গতিশক্তি বৃদ্ধি পেয়েই সেটা কি হবে, উৎপাদন হবে এবং দ্রুত আমরা কি পাবো, রেজাল্টটা পাবো। এর জন্য বলা যায় যে প্রভাবক কি করে, বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি করে বিকল্প বিক্রিয়া পথ সৃষ্টি করতে পারে। তার মানে কি, যদি নর্মালি দেখো যে বিক্রিয়াটা আমাদের সরাসরি হচ্ছে না, কিন্তু যখন আমরা প্রভাবক বিস্তার করব তখন সেটা বিকল্প পথ সৃষ্টি করেও বিক্রিয়াটা খুব দ্রুত আমাদের সম্পূর্ণ করে দিতে পারে কে, এই প্রভাবক বা অনুঘটক। তারপর যেটা পড়বো যে 4 নম্বর পয়েন্টটা, সেটা কি, যে বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করে। এখন সক্রিয় শক্তি জিনিসটা কি, এটা আমি একটু পরেই বা এর নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আপাতত মনে রাখো যে এই প্রভাবক বা অনুঘটন কি করে, সক্রিয় শক্তি কি করে, হ্রাস করে, এটা মনে রাখবো। এটা কিন্তু বৃদ্ধি করে না, মনে রাখবো হ্রাস করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটাই আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু চলে আসছিল যে প্রভাবক বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করে না বৃদ্ধি করে, তাহলে কি বলবো, হ্রাস করে। তারপর যেটা পড়তে হবে সেটা কি, যে প্রভাবক সাধারণত ডি ব্লকের ধাতব মৌলগুলো হয় এবং অষ্টক অপূর্ণ মৌলগুলো সাধারণত হয়ে থাকে। সো ডি ব্লক মৌল কোনগুলো, পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো বলা হয় ডি ব্লক মৌল। আর এই ডি ব্লকের মৌল যে ধাতব মৌলগুলো আছে আর যেগুলো অষ্টক অপূর্ণ সেগুলাই সাধারণত কি হবে, প্রভাবক বা অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সো এই বোর্ড প্রশ্নটা একটু অ্যানালাইজ করেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই যে প্রভাবক থেকে কী কী ধরনের কোশ্চেন চলে আসে। তাহলে এই বোর্ড কোশ্চেনটা কোথায় চলে আসছিলো, রাজশাহী বোর্ডে আমাদের এই কোশ্চেনটা আসছিলো। কোশ্চেনটা কীরকম দেওয়া ছিল, যে এটা মিলে বহুপদী টাইপের কোশ্চেন। কী দেওয়া ছিল, যে প্রভাবক কোনো বিক্রিয়ায় 1 নম্বর দেওয়া ছিল বিক্রিয়ার অণুর গতিশক্তি বৃদ্ধি করে, 2 নম্বর দেওয়া ছিল সক্রিয় শক্তি হ্রাস করে, 3 নম্বর দেওয়া ছিল বিক্রিয়ক অণু অধিশোষিত হয়। সো তারপরে দেওয়া ছিল নিচের কোনটি সঠিক, অর্থাৎ এখানে যে 4টা অপশন আছে এর ভিতরে কোনটা সঠিক, অর্থাৎ 1 আর 2 কি সঠিক, না 2 আর 3 সঠিক, না 1 আর 3 সঠিক, না 1 2 3, অর্থাৎ 3টাই আমাদের সঠিক অ্যান্সার, এটা দেখতে হবে। তাহলে একটু জাস্টিফাই করি। প্রথমে দেওয়া আছে বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি করে। দেখো এই পয়েন্টটা কিন্তু আমরা এখানে পড়ে আসছি, যেখানে পড়ে আসছে কি করে, বিক্রিয়ক অণুর গতিশক্তি বৃদ্ধি করে, তাহলে মানে এটা সঠিক। একইভাবে সক্রিয় শক্তি হ্রাস করে, হ্যাঁ আমরা জানি বিক্রিয়ার সক্রিয় শক্তি এটা কি করে হ্রাস করে, তার মানে এটাও সঠিক। বিক্রিয়ক অণুর অধিশোষিত হয়, তাহলে এখানে পড়ে আসছে কি, বিক্রিয়ক অণু অধিশোষিত হয়, তাহলে এটাও কিন্তু সঠিক। তার মানে আমরা বলতে পারি তাহলে এটা রাইট অ্যান্সার কি ছিল আমাদের, ঘ নাম্বারটা, অর্থাৎ 1 2 3, অর্থাৎ 3টাই সঠিক। সো এভাবে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো চলে আসে। এরপরে আমরা প্রভাবকের যে প্রকারভেদগুলো আছে, প্রভাবক কত প্রকার ও কী কী সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো এখন তোমাদের সাথে আলোচনা করব যে প্রভাবকের প্রকারভেদ নিয়ে বা অনুঘটকের প্রকারভেদ নিয়ে। সো আমরা জানি বা প্রভাবক মূলত কয় প্রকার, 4 প্রকার। সো এই 4 প্রকার প্রকারভেদ সম্পর্কে জানা লাগবে, কারণ এই প্রকারভেদ থেকে কিন্তু প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে। একইভাবে আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রভাবক থেকে কোশ্চেন আসেই। সো এর জন্য আমরা প্রথমে পড়বো যে প্রভাবক কয় প্রকার, 4 প্রকার। সো 4 প্রকার কি কি, একটা হলো 1 নম্বরটা হলো ধনাত্মক প্রভাবক, 2 নম্বরটা হলো ঋণাত্মক প্রভাবক, 3 হলো অটো প্রভাবক বা স্বপ্রভাবক এবং 4 হলো আবিষ্ট প্রভাবক।
তাহলে সর্বপ্রথম আমরা কি সম্পর্কে জানবো, ধনাত্মক প্রভাবক সম্পর্কে জানবো। সো এখন কথা হলো যে সংজ্ঞাটা এইভাবে আসতে পারে বা তোমাদের সৃজনশীল কোশ্চেন বোর্ড পরীক্ষা এইভাবে চলে আসতে পারে ক নাম্বারে জ্ঞানমূলকে, যে ধনাত্মক প্রভাবক কাকে বলে। তাহলে বলবো যে প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাকে কি বলা হবে, ধনাত্মক প্রভাবক বলা হবে। সো এখান থেকে আর কি পড়তে হবে, এখানে দুইটা বিক্রিয়া উল্লেখ করে দিয়েছি, এই দুইটা বিক্রিয়া অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, কারণ প্রায় সময় আমাদের পরীক্ষায় বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া তুলে দিয়ে বলে এখানে কোন প্রভাবক ব্যবহার করতে হবে বা ধনাত্মক প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করতে হবে বা কোন যৌগ ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে কি আছে, আমাদের 2 অণু পটাশিয়াম ক্লোরাইড আছে, তাকে যদি আমরা কি করি তাপ দেই এবং প্রভাবক হিসেবে কি ব্যবহার করি, ম্যাঙ্গানিজ অক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে, 2 অণু আমাদের পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং 3 অণু অক্সিজেন উৎপন্ন হবে। সো এইখানে আমাদের যেটা কোশ্চেনটা হলো বা যেটা জানার বিষয় হলো যে যখন নর্মালি আমরা কি শুধুমাত্র তাপ দিব তখন কি ঘটবে, যে পটাশিয়াম ক্লোরাইড থেকে আমাদের কি উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন এবং অক্সিজেন উৎপন্ন, কিন্তু সেটা খুব ধীর গতিতে। কিন্তু যখনই আমরা কি করব, ধনাত্মক প্রভাবক হিসেবে আমরা কি ব্যবহার করব, ম্যাঙ্গানিজ অক্সাইড, তখন কি ঘটবে, এই বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হবে। এর জন্য বলা হয় এই বিক্রিয়ার জন্য ম্যাঙ্গানিজ অক্সাইডটা কি একটা ধনাত্মক প্রভাবক। এই কোশ্চেনটা কিন্তু আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আমাদের চলে আসছিল বা খুলনা ইউনিভার্সিটিতে চলে আসছিল, যে এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলছিল যে এইটাকে যদি আমরা ধনাত্মক প্রভাবক হিসেবে কোনো মৌলকে ব্যবহার করি তাহলে কোনটাকে ব্যবহার করবো। তাহলে মনে রাখবো ম্যাঙ্গানিজ অক্সাইড এই যৌগটাকে আমরা যদি এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করি তাহলে সেটা ধনাত্মক প্রভাবক হিসেবে কাউন্ট হবে। তারপর যে বিক্রিয়া সম্পর্কে জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কি, যে সালফারের সাথে অক্সিজেন যদি বিক্রিয়া করি, এখানেও যদি আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডকে আমরা ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহার করি তাহলে উৎপন্ন করবে সালফার ডাইঅক্সাইড, এবং এই বিক্রিয়াটা কি হবে, খুব দ্রুত গতিতে সংঘটিত হবে। নর্মালি যদি আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডটা ব্যবহার না করি তবুও বিক্রিয়াটা ঘটতো, কিন্তু সেটা খুব স্লো গতিতে বা স্বাভাবিক গতিতে। কিন্তু যখনই এখানে আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডটা ব্যবহার করবো তখনই এই বিক্রিয়াটা খুব দ্রুত সংঘটিত হবে। তারপরে যেটা সম্পর্কে আমরা পড়বো সেটা কি, সেটা হলো আমাদের ঋণাত্মক প্রভাবক। সো এখান থেকে যেটা পড়তে হবে সংজ্ঞাটা পড়তে হবে। তাহলে যদি বলা হয় যে ঋণাত্মক প্রভাবকের সংজ্ঞা লেখো, তাহলে আমরা কি বলবো, যে প্রভাবক বিক্রিয়ার গতিকে কি করে, হ্রাস করে বা আমাদের কি করে সেটা মন্দন করে ফেলে, তাহলে সেই প্রভাবকটাকে কি বলা হবে, আমাদের সেটাকে বলা হবে কি, আমাদের ঋণাত্মক প্রভাবক। সো এখান থেকে আমাদের এখানে 3টা বিক্রিয়া উল্লেখ করে দেওয়া আছে, তার ভিতরে শেষের 2টা বিক্রিয়া অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের মাঝে মধ্যে এই 2টা বিক্রিয়া তুলে দিয়ে বলে যে এখানে আমাদের ঋণাত্মক প্রভাব হিসেবে কোন যৌগ ব্যবহার করতে হবে, তখন কিন্তু আমাদের ফিক্সড করে বলা লাগে। তাহলে মনে রাখবো যে নর্মালি আমরা কি করি, হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমরা সূর্যের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় পানি এবং অক্সিজেন, এবং এটা হলো স্বাভাবিক গতিতে উৎপন্ন হয়। কিন্তু যখনই আমরা কি করব, এখানকার যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে সেটাকে আমরা যখন বিক্রিয়াটা করাবো কার উপস্থিতিতে, সালফুরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন বিক্রিয়াটা করবো তখনও পানি এবং অক্সিজেন উৎপন্ন হবে, কিন্তু এই বিক্রিয়াটা আমাদের কি হবে, স্বাভাবিক যে গতি আছে তার থেকে গতিটা কি হবে, যে হ্রাস হয়ে যাবে। কেন হ্রাস হবে, কারণ এখানে প্রভাবক হিসেবে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হলো ঋণাত্মক প্রভাবক, অর্থাৎ এখানে সালফুরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডটা কি এক ধরনের ঋণাত্মক প্রভাবক। এই ঋণাত্মক প্রভাবকটা ব্যবহার করার ফলে কি হবে, বিক্রিয়াটা খুব আস্তে আস্তে সংঘটিত, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের দরকার পড়ে যে কোনো বিক্রিয়াটা আমরা আস্তে আস্তে আউটপুট বা উৎপাদ পেতে চাই, তাহলে আমাদের কি করব, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, ঋণাত্মক প্রভাবকটা ব্যবহার করব। সো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে, এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলতে পারে এখানে ঋণাত্মক প্রভাবক হিসেবে কোন যৌগ বা কোন অ্যাসিড ব্যবহার করতে হবে, তাহলে বলতে হবে এখানে আমাদের সালফুরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের কি প্রভাবক হিসেবে কাজ করবে, ঋণাত্মক প্রভাবক, এবং এর যে গতিটা আছে অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যে আমাদের পানি বা অক্সিজেন উৎপন্ন হয় এই গতিটা খুব কমে যাবে এবং আমরা খুব আস্তে আস্তে আমরা কি পাবো, উৎপাদগুলা পাবো। তারপর আরেকটা বিক্রিয়া সম্পর্কে জানবে, সেটা কি, যে আমাদের সোডিয়াম সালফাইডকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় কি, আমাদের সোডিয়াম সালফেট। সো এই যে আমাদের সোডিয়াম সালফেট উৎপন্ন হলো, এখানে যদি আমরা চাই যে এই সোডিয়াম সালফাইড থেকে আমাদের উৎপাদটা খুব ধীরে ধীরে আমরা সংগ্রহ করব আমাদের ল্যাবরেটরিতে বা কোনো কাজে, তাহলে তখন আমাদের ঋণাত্মক প্রভাব হিসেবে ব্যবহার করতে হবে গ্লিসারিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের পরীক্ষায় চলে আসছে অ্যাডমিশন টেস্টে, যে আমাদের সোডিয়াম সালফাইড থেকে যদি সোডিয়াম সালফেটটা আমরা খুব ধীর গতিতে পেতে চাই তাহলে এখানে আমাদের ঋণাত্মক প্রভাব হিসেবে কী ব্যবহার করতে হবে, তাহলে মনে রাখতে হবে সেখানে ব্যবহার করতে হবে গ্লিসারিন। তাহলে এই গ্লিসারিনটাও কি এক ধরনের আমাদের ঋণাত্মক প্রভাব। তাহলে আমরা বলতে পারি কি, যে এখানে সালফুরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, গ্লিসারিন এগুলো এক একটা কি, এক একটা হলো ঋণাত্মক প্রভাব। এরপরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো অটো প্রভাব বা আমাদের স্বপ্রভাবক। স্বপ্রভাবক বলতে কি বোঝাচ্ছে, যে বিক্রিয়ায় উৎপাদ নিজেই অর্থাৎ যে কোনো একটা উৎপাদ নিজেই কি করে, প্রভাবক হিসেবে কাজ করে বা অনুঘটক হিসেবে কাজ করে বা বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করতে ভূমিকা রাখে, সেটাকে বলা হবে কি অটো প্রভাবক বা স্বপ্রভাবক। তো স্বপ্রভাবকটা তাহলে কি বোঝাচ্ছে, যে আমরা জানি বিক্রিয়ার প্রথমে এগুলা কি থাকে, এগুলা থেকে বিক্রিয়ক, এবং বিক্রিয়ক থেকে উৎপন্ন হয় উৎপাদ উৎপন্ন হয়। তো এই উৎপাদের ভিতর যে কোনো একটা সক্রিয়ভাবে বা স্বপ্রভাবক হিসেবে কাজ করবে বা অটোপ্রভাবক হিসেবে কাজ করবে, এবং সেই কি করবে, বিক্রিয়ার গতিটাকে হ্রাস বৃদ্ধি করতে ভূমিকা রাখবে। তাহলে এখানে দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের পটাশিয়াম ম্যাঙ্গানিজ দেওয়া আছে, সাথে বিক্রিয়া করছে সালফুরিক অ্যাসিড এবং আছে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ এই বিক্রিয়কগুলো আমাদের কি করে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে পারম্যাঙ্গানেট এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি। সো এই বিক্রিয়া হওয়ার সময় প্রথমে কি উৎপন্ন হয়, এখানে যে
পারম্যাঙ্গানেটটা উৎপন্ন হয়ে যায়। সো এই পারম্যাঙ্গানেটটা পরবর্তীতে কি করে, সেটা অটোপ্রবাহক হিসেবে কাজ করে এবং এই বিক্রিয়ার গতিটাকে হ্রাস বৃদ্ধি করতে ভূমিকা রাখে। তাই বলতে পারি আমরা এই বিক্রিয়াতে এখানকার অটোপ্রবাহক হিসেবে কে কাজ করবে, পারম্যাঙ্গানেটটা কাজ করবে। সাধারণত অটোপ্রবাহক হিসেবে আমাদের Mn2+ এগুলো এটা মেনলি অটোপ্রবাহক বা স্বপ্রবাহক হিসেবে কাজ করে। সো এটা আমরা মনে রাখবো। তো এখানে দেখো আরও একটা বিক্রিয়া সম্পর্কে জানবো। এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের ইথাইল ইথানয়েড দেওয়া আছে। তো তার সাথে যদি আমরা পানি বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়, একটা অ্যালকোহল উৎপন্ন হয় আর একটা অ্যাসিড উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াতে কিন্তু এই যে অ্যাসিডটা উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডটা অটোপ্রবাহক হিসেবে কাজ করে, অর্থাৎ এই কি করে, এই বিক্রিয়াটা হ্রাস বৃদ্ধি করতে ভূমিকা রাখে। তাই বলতে পারি আমরা কি, এখানে আমাদের অটোপ্রবাহক বা স্বপ্রবাহক হিসেবে আমাদের এই অ্যাসিডটা কাজ করে। তাহলে এই দুটা বিক্রিয়া একটু ভালোভাবে মনে রাখবো, কারণ পরীক্ষায় মাঝে মধ্যে এই দুইটা বিক্রিয়া তুলে দিয়ে বলে এই বিক্রিয়ার ভিতরে অটোপ্রবাহক কোনটি। যেমন এই বিক্রিয়াটা যদি তুলে দেয় প্রথম বিক্রিয়াটা, তাহলে বলবো এখানে অটোপ্রবাহক হলো পারম্যাঙ্গানেট, আর যদি এই বিক্রিয়াটা তুলে দেয় তাহলে বলবো এখানকার অটোপ্রবাহক হলো উৎপাদের আমাদের অটোপ্রবাহক হলো কি, এই অ্যাসিড। সো এটা একটু মনে রাখবো। তারপর যেটা সম্পর্কে জানবো সেটা হলো আবিষ্ট প্রবাহক। সো আবিষ্ট প্রবাহক বলতে কি বোঝায়, যে আবেশ প্রক্রিয়ার প্রবাহক হিসেবে যেটা কাজ করে সেটাকে বলা হয় আবিষ্ট প্রবাহক। সো আবিষ্ট প্রবাহক জিনিসটা কি, যেটা বোঝার জন্য একটু দেখো। সো নর্মালি যদি আমরা কি করি, সোডিয়াম সালফাইডের সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে কিন্তু সে বিক্রিয়া করে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি সোডিয়ামের সাথে আর্সেনাইডের সাথে যদি আমরা কি করি, সোডিয়াম আর্সেনাইডের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি, অর্থাৎ এটার সাথে যদি এটা বিক্রিয়া করি তাহলে কিন্তু নর্মালি বিক্রিয়া করে না। কিন্তু কোনো কারণে আমাদের দরকার হলো যে সোডিয়াম আর্সেনাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবো, যেহেতু বিক্রিয়াটা করতেছে না তখন কি করা হয়, তখন আমাদের আরেকটা বিক্রিয়ক ব্যবহার করা হয়। সো এই বিক্রিয়কটা কি, এটা হলো আবিষ্ট প্রবাহক। অর্থাৎ এই বিক্রিয়কটা আমরা জানি যে সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন যেহেতু বিক্রিয়া করে, তাই পরবর্তীতে যখন আমাদের কি দরকার, যে আমাদের শুধুমাত্র যদি দেখো আবার জিনিসটা একটু বলছো, যখন আমরা শুধুমাত্র সোডিয়াম আর্সেনাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবো তখন কিন্তু বিক্রিয়াটা সংগঠিত হয় না। সো আমরা চাচ্ছি যে না এই বিক্রিয়াটা করাবো। সো এই বিক্রিয়াটা করানোর জন্য তখন বিক্রিয়কের সাথে কি যুক্ত করা হয়, আমাদের সোডিয়াম সালফাইড যুক্ত করা। এই সোডিয়াম সালফাইড যুক্ত করার ফলে কি করে, পরবর্তীতে বিক্রিয়াটা সংগঠিত হয়। তার মানে বোঝাচ্ছে এই যে আমাদের এখানে আমরা সোডিয়াম সালফাইডটা ব্যবহার করলাম, এটা আবিষ্ট প্রবাহক হিসেবে কাজ করলো, অর্থাৎ এর প্রভাবে এই বিক্রিয়াটা সংগঠিত হলো। এর জন্য বলা হয় এখানে সোডিয়াম সালফাইডটা এক ধরনের আবিষ্ট প্রবাহক, এবং এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, সোডিয়াম সালফাইড উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় কি, সোডিয়াম আর্সেনাইড। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কখনো যদি কোনো বিক্রিয়াতে সংগঠিত না হয় তখন আমরা আবিষ্ট প্রবাহক ব্যবহার করে আমরা সেই বিক্রিয়াটাও সংগঠিত করতে পারি। তাই এটা বলা হয় এটা একটা আমাদের কি, এটা আমাদের আবিষ্ট প্রবাহক। সো আমাদের এইভাবে চলে আসতে পারে, এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলতে পারে যে এখানে আবিষ্ট প্রবাহক কি, তাহলে মনে রাখবো যে এখানে সোডিয়াম সালফাইডটা এক ধরনের আবিষ্ট প্রবাহক। তারপর যেটা সম্পর্কে পড়বো সেটা হলো প্রভাবক সহায়ক, এবং আরেকটা কি, আমাদের প্রভাবক বিষ। এই দুটো সম্পর্কে জানবো। তার আগে একটু বলে নেই যে প্রভাবক সহায়কটা কি বা প্রভাবক প্রমোটরটা কি, যেটা অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে। আমরা জানি এখানে আমাদের চারটা কি আছে, আমাদের অনুঘটক আছে বা প্রভাবক আছে। সো কখনো যদি দরকার পড়ে যে এই অনুঘটকগুলোরও আমরা গতি বা কার্যক্ষমতা আমরা বৃদ্ধি করতে চাই, তখন আমরা কি ব্যবহার করব, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর ব্যবহার করব। এটা কি করে, অনুঘটক বা এই যে চারটা প্রভাবক আছে তাদের গতিটাকে আরো বৃদ্ধি করে বা তাদের কার্যক্ষমতাকে আরো বৃদ্ধি করে। এর জন্য বলা হয় কি, যে আমাদের প্রভাবক সহায়ক ব্যবহার করব কোনো আমাদের গতি বৃদ্ধি করে। যেমন আমরা হেবার পদ্ধতিতে যখন আমরা কি করি, সোডিয়ামের সাথে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, 2 অণু আমাদের কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। কিন্তু তখন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় শুধুমাত্র কি, আমরা জানি আয়রন। কিন্তু কখনো যদি চাই যে আয়রনের কর্মদক্ষতা আমরা বৃদ্ধি করতে চাই, তখন আমরা এই স্বপ্রবাহক হিসেবে বা প্রবাহক সহায়ক হিসেবে কি ব্যবহার করি, মেলেডিয়াম ব্যবহার করি। তাহলে এই মেলেডিয়ামটা কি, এক ধরনের প্রবাহক সহায়ক বা প্রবাহক প্রমোটর। তাহলে কোশ্চেনে চলে আসতে পারে যে এইখানে যে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া আছে এখানে আমাদের প্রবাহক সহায়ক কোনটি, তাহলে বলবো কি, মেলেডিয়াম হলো এক ধরনের প্রবাহক সহায়ক। সো এটা আমরা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর যেটা সম্পর্কে বলবো প্রবাহক বিষ। সো নামটা শুনে বোঝা যাচ্ছে বিষ। বিষ মানে কি, কোনো ক্ষতিকর জিনিস। অর্থাৎ কোনো প্রবাহকের যদি আমরা কি চাই, কার্যক্ষমতা কমাতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করবো, প্রবাহক বিষ ব্যবহার করবো। তাহলে প্রবাহক বিষটা কি করে, এইখানে যে এই যে আমাদের কি আছে, প্রবাহকগুলো আছে বা অনুঘটকগুলো আছে, এদের যে কার্যক্ষমতা আছে তাকে কমাই দিতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রবাহক বিষ হিসেবে সাধারণত কি ব্যবহার করা, বিভিন্ন ধরনের ধূলিবালিটা প্রবাহক বিষ হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের সালফার এবং তোমার আর্সেনিক অক্সাইডগুলো কি হিসেবে কাজ করে, প্রবাহক বিষ হিসেবে কাজ করে। এরা কি করে, বিক্রিয়াতে যেই ধরনের প্রবাহক থাকে তাদের কার্যক্ষমতা হ্রাস করে। যেমন আমাদের স্পর্শ একটা প্রক্রিয়া আছে, সেখানে কি করা হয়, সালফার ডাইঅক্সাইডের সাথে যদি অক্সিজেন যুক্ত করি তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে নর্মালি আমাদের প্রবাহক হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনিয়াম। এটা কিন্তু ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ এটা নর্মালি বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে। কিন্তু যদি চাই যে না এখন আমরা এই প্রভাবকটা ব্যবহার করার পরেও আমরা চাচ্ছি যে এই প্রভাবকের গতিটাকে একটু কমাবো, তখন আমরা কি ব্যবহার করি, আর্সেনিক ট্রাইঅক্সাইডটা ব্যবহার করি। এটা কি হিসেবে ব্যবহার করি, প্রভাবক বিষ হিসেবে ব্যবহার করি। অর্থাৎ যখনই আমরা এটা ব্যবহার করি আর্সেনিক ট্রাইঅক্সাইড, তখন কি ঘটে, প্লাটিনিয়ামের যে কার্যক্ষমতা সেটা কমে যায় এবং বিক্রিয়ার গতিটা আস্তে আস্তে
কমতে থাকে। তাহলে আমরা বলতে পারি কখনো যদি দরকার পড়ে যে কি, যে একটা প্রভাবক ব্যবহার করছি, সেই প্রভাবকটা খুব দ্রুত গতিতে সংগঠিত হচ্ছে, বাট আমরা চাচ্ছি সেই বিক্রিয়াটাকে একটু স্লো করার জন্য, তখন আমরা ব্যবহার করব প্রভাবক বিষ হিসেবে ব্যবহার করতে পারি আর্সেনিক ট্রাইঅক্সাইড। এটা ব্যবহার করার ফলে কী হবে, যে প্রভাবকের যে কার্যক্ষমতা সেটা কমে যাবে এবং বিক্রিয়াটা আস্তে আস্তে গতিটা তারা কমে যাবে। তাহলে এইভাবে আমাদের এইখানে যে প্রভাবকগুলো আছে, এই প্রভাবগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই প্রভাবক থেকেই ঘুরায় পেঁচে আমাদের বোর্ড পরীক্ষা যেমন কোশ্চেন আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। এরপরে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব যে ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবককে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বলতে পারি যে ভৌত অবস্থার ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু এমনি সাধারণত প্রভাবক কিন্তু 4 প্রকার, যেটা একটু আগে আমরা পড়ে আসলাম। তাহলে দুই প্রকার কি কি, একটা হলো সমসত্ব প্রভাবক, আরটা কি অসমসত্ব প্রভাবক। তাহলে এখন আমাদের পড়তে হবে যে সমসত্ব প্রভাবকের সময় আমাদের প্রভাবক, বিক্রিয়ক এবং উৎপাদ, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, এগুলো কোন অবস্থায় থাকে। সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে সেগুলো কোন অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় এবং তরল অবস্থায় থাকে। তারপরে এখানে সমসত্ব প্রভাবকের কিছু আমাদের উদাহরণগুলো আছে বা কিছু বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াগুলায় যে প্রভাবগুলো ব্যবহার করা হয় সেটা একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই বিক্রিয়াগুলো তুলে দেয়, এখানে যে প্রভাবগুলো ব্যবহার করা হয়েছে সেগুলাই জানতে চায়। তাহলে প্রথমে যে বিক্রিয়া নিয়ে আলোচনা করছে সেটা কি, সেটা হলো লেড বিক্রিয়া। সো এই বিক্রিয়াতে কি করা হয়, আমার সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হয়, সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। সো এই যে সালফারটাই উৎপন্ন হলো, এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা, এখানে ব্যবহার করা নাইট্রোজেন অক্সাইড। তাহলে নাইট্রোজেন অক্সাইড এখানে প্রভাবক। সো আমাদের এইভাবে দিতে পারে যে বিক্রিয়াটা তুলে দিয়ে বললো যে এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, তাহলে বলবো নাইট্রোজেন অক্সাইড ব্যবহার করা হয়। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো বাষ্প বিক্রিয়া। সো বাষ্প বিক্রিয়ায় কি করা হয়, ইথানল থেকে যদি আমাদের কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়, অর্থাৎ আমাদের এটা কি একটা অ্যালডিহাইড থেকে যে অ্যালকেন তৈরি হয় বা মিথেন তৈরি হচ্ছে, সাথে উপজাত হিসেবে কি উৎপন্ন হচ্ছে, কার্বন মনোক্সাইড। সো এইখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবে এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, আয়োডিন ব্যবহার করা হয়। সো এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলতে পারে যে আমাদের ইথানল থেকে যদি আমরা অ্যালকেন তৈরি করতে চাই বা মিথেন তৈরি করতে চাই, তাহলে প্রভাবক হিসেবে কি ব্যবহার করতে হবে, আমাদের আয়োডিন ব্যবহার করতে হবে। তারপর যেটা সম্পর্কে জানবো সেটা হলো চিনির আর্দ্র বিশ্লেষণ। সো এই বিক্রিয়াতে কি পড়তে হবে, এটা আমাদের কি দেওয়া আছে, চিনির সংকেত, তাই না। সো চিনির সংকেত দেওয়া আছে। সো চিনি থেকে আমরা কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। সো চিনি থেকে গ্লুকোজ তৈরি করার সময় আমাদের প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, তাহলে বলতে হবে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, আমাদের সমসত্ব প্রভাবক, এবং সেটা কি, সেটা হলো খনিজ অ্যাসিড। আর আমাদের অ্যাসিডের কোনটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করে, অ্যাসিডের যে H+ থাকে সেই H+ আমাদের কি করে, এখানকার চিনিতে গ্লুকোজ তৈরি করতে প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। তারপর যেটা সম্পর্কে জানবো স্টার্চের আর্দ্র বিশ্লেষণ। তো তোমরা জানো এখানে আমাদের কি দেওয়া আছে, স্টার্চ দেওয়া আছে। তো স্টার্চ কীভাবে বুঝলাম, আমাদের যেহেতু এখানে মানে কার্যকরী মূলক হিসাবে COO আছে এবং এই পাশে আমাদের কি আছে, অ্যালকাইল মূলক দেওয়া আছে, তার জন্য আমরা বলতে পারি এটা একটা কি স্টার্চ। স্টার থেকে আমাদের কি তৈরি হচ্ছে, এখানে স্টার থেকে তৈরি হচ্ছে কি আমাদের অ্যাসিড। সো এটা অ্যাসিড কীভাবে বুঝলাম, যেহেতু কার্যকরী মূলক হিসাবে COOH আছে, তাহলে এটা একটা অ্যাসিড। তাহলে আমাদের স্টার থেকে যদি অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে এখানে আমাদের বিক্রিয়ক হিসেবে সাথে আমাদের স্টারের সাথে কি নিতে হয়, পানি নিতে হয়। এবং প্রভাবকটা কি, প্রভাবকটা গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবো এখানে প্রভাবক হিসেবে এখানে ব্যবহার করা হয় কি, খনিজ অ্যাসিড। আর এই অ্যাসিডের আমাদের কি H+ এখানে আমাদের কি করে, প্রভাবক হিসেবে ভূমিকা রাখে। তাহলে আমাদের দিয়ে দিতে পারে স্টার হতে যদি আমরা কি তৈরি করতে চাই, আমরা অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে জৈব অ্যাসিড তৈরি করার সময় প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হয়, খনিজ অ্যাসিড ব্যবহার করতে হয়। এই হলো এই চারটা বিক্রিয়া অবশ্যই আমরা সমসত্ব প্রভাবকের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলোর যে আমাদের প্রভাবকগুলো আছে, প্রভাবগুলো মনে রাখবো। তারপর যেটা সম্পর্কে জানবো সেটা কি, সেটা হলো অসমসত্ব প্রভাবক। সো এখান থেকে কী পড়তে হবে, এখানে পড়তে হবে যে অসমসত্ব প্রভাবক আছে, এখানে প্রভাবকগুলো মিললে কী হয়, সাধারণত কঠিন পদার্থ বিশিষ্ট হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অসমত্ব প্রভাবকের ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ সাধারণত কী হয়, তরল হতে পারে। তাহলে এখন দেখো এখানে আমাদের কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, এই কয়েকটা বিক্রিয়া একটু ভালোভাবে মনে রাখা লাগবে, কারণ পরীক্ষায় এই বিক্রিয়াগুলো তুলে দিয়েই বলে যে এই বিক্রিয়াগুলো সংগঠিত করার জন্য অসমস্ত প্রভাবক হিসেবে কী কী ব্যবহার করা হয়। তাহলে প্রথমে দেখো যে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে নাইট্রোজেনের সাথে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কী তৈরি করে, 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। এই যে অ্যামোনিয়াটা তৈরি করলে এখানে প্রভাবক হিসেবে কী কী ব্যবহার করা হয়, তাহলে আমাদের প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কি, আয়রন ব্যবহার করা হয়। প্রভাবক হিসেবে কী করা হয়, পটাশিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, হিসেবে কী হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করছে। এই যে আমাদের যে প্রভাবগুলো আছে, প্রভাবগুলো মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি বলি বা কোশ্চেন যদি এভাবে চলে আসে যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কী তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করেছে, অ্যামোনিয়া তৈরি করার সময় প্রভাবক হিসেবে কী কী ব্যবহার করতে পারে, তাহলে এই প্রভাবকের নামগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এই প্রভাবগুলোই জানতে চায়।
তারপর যেটা সম্পর্কে জানতে হবে আরেকটা বিক্রিয়া, সেটা আমাদের কি দেওয়া আছে যে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এই যে তৈরি করার সময় প্রভাবক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, তাহলে মনে রাখবো প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কি, প্লাটিনিয়াম ব্যবহার করা হয়, প্রভাবক হিসেবে আমাদের ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এই দুটো আমাদের প্রভাবকের নামটা মনে রাখবো, কারণ অনেকবারই আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে চলে দিয়েছিল, এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলছিল যে এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখবো প্রভাবক হিসেবে কি ব্যবহার করা, অসমর্থ প্রভাবক হিসেবে আমাদের এখানে থাকে প্লাটিনিয়াম বা ভ্যানাডিয়াম অক্সাইড। তারপর যেটা সম্পর্কে পড়বো, এখানে আমাদের কি দেওয়া আছে, একটা অ্যালকোহল দেওয়া আছে, তাই না। সো এই অ্যালকোহল থেকে যদি আমরা কখনো অ্যালডিহাইড তৈরি করতে চাই এবং উপস্থিত হিসেবে স্বাদ উৎপন্ন হাইড্রোজেন, তাহলে আমাদের অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হয়, প্রভাবক হিসেবে ব্যবহার করতে হয় কপার, এবং তাপমাত্রা থাকে আমাদের কত, 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে কপার, এই কপার আমার প্রভাবকের নামটা মনে রাখতে হবে, কারণ প্রায় সময় এইভাবে দিতে পারে, বিক্রিয়াটা তুলে দিয়ে বলতে পারে যে আমাদের কি অ্যালকোহল থেকে যদি আমরা কি তৈরি করতে চাই, অ্যালডিহাইড তৈরি করতে চাই, তাহলে প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখতে প্রভাবক হিসেবে আমাদের অসমর্থ প্রভাবক হিসেবে আমাদের কপারটা ব্যবহার করতে হবে। সর্বশেষ যে বিক্রিয়াটা সম্পর্কে জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কখনো যদি আমাদের বলে যে অ্যালকিন হতে অ্যালকেন তৈরি করো বা ইথিন হতে ইথেন তৈরি করো, সো এই ইথিনটাকে অসম্পৃক্ত ভেজিটেবলও বলা হয় বা ভোজ্য তৈলও বলে। সো ভোজ্য তৈল থেকে কোনো যে মার্জারিন বা আমাদের ডালডা ঘি তৈরি করতে বলে, সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসাবে কী থাকে, তাহলে মনে রাখবো প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় নিকেল বা প্লাটিনিয়াম, এবং তাপমাত্রা থাকে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রাটা এবং এই যে প্রভাবকটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আমাদের দিয়ে দেয় যে ভোজ্য তেল থেকে তুমি যদি মার্জারিন তৈরি করতে চাও, তাহলে এখানে আমাদের কী লাগে, প্রভাবকটা কী লাগে। এই কোশ্চেনটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের অনেকগুলা অ্যাডমিশন টেস্টে বা ভর্তি পরীক্ষা চলে আসছিলো। তাহলে মনে রাখবো এখানে কী কী ব্যবহার করতে পারো, তুমি ব্যবহার করতে পারো কি, নিকেলও ব্যবহার করতে পারো, তুমি প্লাটিনিয়ামও ব্যবহার করতে পারো। সো এই বিক্রিয়ার যে প্রভাবগুলো আছে, প্রভাবগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপর যেটা সম্পর্কে পড়বো, কয়েকটা আমরা বিক্রিয়া সম্পর্কে পড়বো। সো এই বিক্রিয়া কয়েকটাও দিয়ে দেয় পরীক্ষায়, র্যান্ডমলি বিক্রিয়া দিয়ে বলে যে এখানে প্রভাবক হিসাবে কী কী তুমি ব্যবহার করবা। তাহলে এখানে দেখো প্রথম যে বিক্রিয়া দেওয়া আছে, কার্বন মনোক্সাইডের সাথে আমাদের কি বিক্রিয়া করা হয়েছে, এখানে অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা যায় কি, প্লাটিনিয়াম। তারপরে দেখো যদি কখনো বলে যে আমাদের কি নাইট্রোজেন অক্সাইডের সাথে যদি আমরা যদি আমরা কি তৈরি করতে, নাইট্রোজেন তৈরি করতে পারি, অক্সিজেন তৈরি করতে চাই, তাহলে কি ব্যবহার করতে হবে, প্রভাবক হিসেবে প্লাটিনিয়াম। তারপরে দেখো আমাদের কি, যে অ্যামোনিয়ার সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে আমরা যদি কখনো আমাদের নাইট্রোজেন অক্সাইড এবং পানি তৈরি করতে চাই, তাহলে প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হবে, প্লাটিনিয়াম। এই প্রভাবকের নামগুলো মনে রাখতে হবে, কারণ জানো যে প্রভাবকগুলো আছে বলে বিক্রিয়াগুলো খুব সামনের দিকে ত্বরান্বিত হতে পারে। তারপরে যেটা সম্পর্কে জানবো, যে আমাদের কখনো যদি বলে যে অ্যালকেনের সাথে পানির বিক্রিয়া কখনো যদি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করতে বলে, তাহলে প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হবে, নিকেল ব্যবহার করতে হবে। সো এই প্রভাবকের নামগুলো অবশ্যই মনে রাখবা, কারণ মাঝে মধ্যে এই বিক্রিয়াগুলো তুলে দিয়ে বলে যে এখানে কোনটার জন্য কোন প্রভাবক প্রযোজ্য। তারপরে আমরা কয়েকটা ব্যবহার সম্পর্কে জানবো, এই ব্যবহারটা কয়েকটা মাঝে মধ্যে আমাদের চলে আসে, এই ব্যবহারগুলো, যে কোন যৌগটা বা কোন অ্যাসিডটা কোন কাজে ব্যবহার করা হয়। যেমন আমাদের সালফারিক অ্যাসিড কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা একটু মনে রাখবো, এটা মিলে রাসায়নিক সার এবং কেমিক্যালে ব্যবহার করা হয়। তারপর যদি চলে আসে যে HNO3 বা নাইট্রিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়, আমাদের রাসায়নিক কাজে ব্যবহার করা হয়, প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়, একেবারে রঞ্জক বা বার্নিশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং বিস্ফোরক তৈরিতেও এটা ব্যবহার করা হয়। তারপর যেটা সম্পর্কে জানতে হবে, যে আমাদের অ্যামোনিয়ার ব্যবহারটা সম্পর্কে জানতে, এটা কোথায় ব্যবহার করা হয়, রাসায়নিক সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, একইভাবে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপাদনে আমাদের কোনটা ব্যবহার করা হয়, অ্যামোনিয়া ব্যবহার করা হয়। সর্বশেষ যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের হাইড্রোজেন। সো হাইড্রোজেনের ব্যবহারটা কোথায় এটাও চলে আসে মাঝে মধ্যে। তাহলে মনে রাখবো অ্যামোনিয়া এবং মিথানল উৎপাদনে আমাদের কি ব্যবহার করে, হাইড্রোজেন ব্যবহার করে। সো এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবা, কারণ পরীক্ষাতে কিন্তু এই ইনফরমেশন থেকে অনেকগুলো কোশ্চেন মাঝে মধ্যে আমাদের বোর্ড পরীক্ষায় যেমন চলে আসে, একইভাবে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষাও চলে আসে। সো এখন তোমাদের সাথে আলোচনা করব হলো এনজাইম প্রভাবক নিয়ে। সো এনজাইম প্রভাবক থেকে কিন্তু মাঝে মধ্যে আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে। সো কোশ্চেনে যদি এভাবে বোর্ড পরীক্ষা চলে আসে জ্ঞানমূলক হিসেবে বা ক নাম্বারে, যে এনজাইম প্রভাবক কাকে বলে সংজ্ঞা লিখো, তাহলে কি লিখবো, যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত বর্তুলাকার টারশিয়ারি প্রোটিন কার্যকরী জৈব প্রভাবককে কি বলা হবে, আমাদের এনজাইম প্রভাবক বলা হবে। সো এই সংজ্ঞাটা একটু মনে রাখবা। তাহলে এখানে কী কী মনে রাখতে হবে, যে অবশ্যই সেটা কী হবে, উচ্চ আণবিক ভর বিশিষ্ট এবং নাইট্রোজেনযুক্ত হতে হবে, এবং এর আকৃতিটা কী হবে, বর্তুলাকার হতে হবে, এবং সেটা কী হবে, টারশিয়ারি হবে, এবং সেটা কী হবে, প্রোটিন কার্যকরী অবশ্যই জৈব প্রভাবক হবে। তো এই সংজ্ঞাটা একটু মনে রাখবো। তারপর যেটা পড়তে হবে তাপমাত্রার কথা, অর্থাৎ এই যে এনজাইম প্রভাবকটা আছে এর শেষ মানে আদর্শ তাপমাত্রাটা কত, এর তাপমাত্রাটা মনে রাখবো যে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাদের জন্য আদর্শ তাপমাত্রা, এবং তার যে পিএইচটা কত, আদর্শ পিএইচটা কত, পিএইচ হলো 7। তারপর যেটা পড়তে হবে যে পানিতে এগুলা কি হয়, পানিতে এটা কলোয়েড তৈরি করে। তো এটা আমাদের কোশ্চেন চলে আসছে, পানিতে আমাদের এই এনজাইম প্রভাবকটা কি তৈরি করে, তাহলে মনে রাখবো কলোয়েড তৈরি করে।
তারপর যেটা পড়তে হবে যে অত্যাধিক কার্যকরী এনজাইমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে আমাদের এনজাইমটা আছে এর প্রধান বৈশিষ্ট্যটা কি, এটা চলে আসতে পারে যে এর প্রধান বৈশিষ্ট্যটা কি। তাহলে মনে রাখবো যে আমাদের এনজাইম প্রভাবকের প্রধান বৈশিষ্ট্য হলো এরা অত্যাধিক কার্যকরী, এটা খুবই কাজ করতে পারে। যেমন একটা উদাহরণের মধ্যে মনে রাখি যে এক অণু অ্যানহাইড্রেস এনজাইম দ্বারা কি করতে পারি আমরা, যে কার্বনিক যে অ্যাসিড আছে কার্বনিক অ্যাসিডকে আমরা 360 লক্ষ অণু বিয়োজিত করতে পারি শুধুমাত্র 1 মিনিটে। তাহলে দেখো 1 মিনিটে আমরা কি করতে পারতেছি, এক অণু অ্যানহাইড্রেস এনজাইম দ্বারা আমরা কার্বনিক অ্যাসিডকে 360 লক্ষ অণুতে আমরা বিভাজিত করতে পারি শুধুমাত্র 1 মিনিটে। তাহলে এটা কি, এটা দ্বারা কি বোঝায় যে আমাদের এনজাইম প্রভাবগুলো কিন্তু অত্যাধিক কার্যক্ষম বিশিষ্ট, অর্থাৎ তারা খুব ভালো কাজ করতে পারে। তারপরে এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে এবং কয়েকটা আমাদের কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই উদাহরণের যে প্রভাবগুলো আছে এই প্রভাবগুলো অনেকবার তোমাদের বোর্ড পরীক্ষায় চলে আসছে। একভাবে অ্যাডমিশন টেস্টে এই যে 4টা আমাদের উদাহরণ দেওয়া আছে 4টা উদাহরণ থেকে ঘুরায় পেঁচায় কিন্তু বারবারই চলে আসে। তাহলে অবশ্যই এই উদাহরণগুলো মনে রাখবা। তাহলে প্রথম উদাহরণটা কি, যে স্টার্চ থেকে যদি কখনো আমরা গ্লুকোজ বা সুক্রোজ বা গ্লুকোজ বা চিনি তৈরি করতে চাই এবং স্টার্চের সাথে তাহলে কি নিতে হবে, পানি নিতে হবে। এইখানে প্রভাবকটা কি লাগবে, সো প্রভাবকটা যদি আমরা এনজাইম প্রভাবক নিতে চাই তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে ডায়াস্টেজ ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের চলে আসছে। স্টার্চ থেকে সুক্রোজ বা চিনি তৈরি করতে হয় এনজাইম হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি, আমরা মনে রাখবো সেটা কি, ডায়াস্টেজ। তারপর যেটা পড়বো যে গ্লুকোজ থেকে কখনো যদি আমরা ইথানল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এনজাইম হিসেবে কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি কি, জাইমেস। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের আসছে যে গ্লুকোজ থেকে যদি ইথানল তৈরি করতে চাই তাহলে আমরা এনজাইম হিসেবে কি ব্যবহার করবো, তাহলে মনে রাখবো জাইমেস। সো কোশ্চেন এইভাবে চলে আসে, এই জাইমেসটা কোথা থেকে তৈরি হয়, তাহলে মনে রাখবো সেটা ইস্ট উদ্ভিদ কোষ থেকে আমাদের কি তৈরি হয়, এই জাইমেসটা তৈরি হয়ে থাকে। সো এর উৎপত্তি স্থলটাও মনে রাখতে হবে। তারপর যেটা পড়তে হবে, কখনো যদি আমরা চিনি থেকে আমরা কি তৈরি করতে চাই, গ্লুকোজ তৈরি করতে চাই, তার সাথে আমরা কি নিতে হবে, চিনির সাথে পানি নিতে হবে। সো বিক্রিয়া করার সময় আমাদের প্রভাবক হিসেবে আমরা কী ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে ম্যালটেজ ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে চলে আসছিল যে চিনি থেকে গ্লুকোজ তৈরি করতে গেলে আমাদের এনজাইম প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে কী ব্যবহার করতে হবে, ম্যালটেজ ব্যবহার করতে হবে। তারপর যেটা সম্পর্কে জানবো যে ইউরিয়া থেকে যদি কখনো আমরা কী তৈরি করতে চাই, অ্যামোনিয়া তৈরি করতে চাই এবং কার্বন ডাইঅক্সাইড উপজাত হিসেবে তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে কী ব্যবহার করতে হবে, কোন প্রভাবক, এনজাইম প্রভাবক। কী ব্যবহার করতে হবে, এখানে সয়াবিন ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই কয়েকটা অবশ্যই আমাদের এনজাইম প্রভাবক থেকে মনে রাখতে হবে, কারণ এই কয়েকটা থেকে কিন্তু অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসছিল। ভবিষ্যতে আমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে এবং বোর্ড পরীক্ষা আছে সেখানে এমসিকিউতে কিন্তু এই কোশ্চেনগুলো চলে আসতে পারে। তারপর সর্বশেষ আমরা যে নোটটা সম্পর্কে জানবো, এটা একটা নোট আমরা মনে রাখবো। নোটটা কি, যে আলোতে আমাদের সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড এর অর্ধক্ষেপ কী হয়, কোন বর্ণ দেখায়, এটা একটু মনে রাখবে। এটা কালো বর্ণ দেখায়। এটা অনেকবার আমাদের বোর্ড পরীক্ষা চলে আসছিলো এবং অ্যাডমিশন টেস্টেও আসছিলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিলো যে আলোতে সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড এর অর্ধক্ষেপটা কোন বর্ণ দেখায়, তাহলে মনে রাখবো কালো বর্ণ দেখায়। সো এই যে ইনফরমেশনগুলো তোমাদের পড়ালাম, এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মনে রাখবা। সো এরপরে আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আছে যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে চলে আসে, সেই গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো এখন আমরা বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সম্পর্কে জানবো, কারণ আমাদের এই বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি থেকে কিছু আমাদের মাঝে মধ্যে দেখা যায় গাণিতিক সমস্যাগুলো এমসিকিউতেও দিয়ে দেয়, মাঝে মধ্যে বোর্ড পরীক্ষায় কোশ্চেনে কিন্তু চলে আসে। তাহলে এখন আমরা কী নিয়ে জানতেছি, তাই এখন আমরা জানবো হলো গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে। তো এই সমস্যাগুলো সলভ করার আগে আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এখানে কী কী সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে। তো সূত্রগুলো জানার জন্য একটা ডেমো আমরা একটা সমীকরণ ধরে নিলাম। সমীকরণটা কি, এখানে এ একটা বিক্রিয়ক আছে, বি একটা বিক্রিয়ক আছে এবং এ বিক্রিয়কে আমার আমাদের এখানে যে আমাদের মোল সংখ্যা সেটা এ দেওয়া আছে, বির মোল সংখ্যা কি দেওয়া আছে, বি দেওয়া আছে। এখানে আমাদের উৎপাদ কি আছে, এম আছে আর এন আছে। সো এম এর যেটা আমাদের যে মোল সংখ্যা থাকবে সেটা কত দেওয়া আছে, ছোট হাতের এম, বড় হাতের এন যে আমাদের উৎপাদ আছে তার আমাদের যে সহগ বা যে আমাদের কি এটাকে বলা হয় মূল সংখ্যা, সেটা আমাদের কত আছে, এন। তো এরকম যদি থাকে বা এই বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিকে কি দ্বারা প্রকাশ করা, আর দ্বারা প্রকাশ করছে। আর সমান কি হবে, দুটো সমীকরণ আছে। প্রথম সমীকরণটা কি, কে গুণন এ নিব, অর্থাৎ আমরা কি নিব, এখানে আমাদের যে বিক্রিয়ক আছে বিক্রিয়ক এ নিব এবং এর যে সহগটা আছে সহগটা ঘাত আকারে চলে যাবে। গুণন কি হবে, এখানে আমরা বি আছে, বির আমরা কি নিব, এর ঘনমাত্রাটা নিব এবং এর সহগটা কাছে বি, বিটা উপরে ঘাত আকারে চলে যাবে। তাহলে এই ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ব্র্যাকেট দ্বারা কিন্তু বোঝা হলো ঘনমাত্রা, মনে রাখবে ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ঘনমাত্রাকে
বোঝায়। তাহলে এখানে কে দ্বারা কি বোঝায়, মনে রাখবো কে দ্বারা বোঝায় বিক্রিয়ার হার বা গতির ধ্রুবকটাকে বোঝায়। সো কে এর মানও মাঝে মাঝে বের করতে পারে। সো এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান লিখবো মাইনাস, অবশ্যই এখানে একটা কি দিতে হবে মাইনাস ডেল সি বাই ডেল টি। সো সি দ্বারা এখানে কি বোঝায়, সি দ্বারা বোঝায় বিক্রিয়ার আমাদের ঘনমাত্রাটাকে বোঝায়, ডেল টি দ্বারা সময়ের পার্থক্যটাকে বোঝায়। তাহলে এই সম্পূর্ণটুকু দ্বারা আবার কি বোঝায়, এই সম্পূর্ণটুকু দ্বারা আবার কি বোঝায়, প্রারম্ভিক গতিকে বোঝায়। সো এটা হলো আমাদের বিক্রিয়ার হার বা গতির একটা সমীকরণ। সো এই সমীকরণটা ব্যবহার করে বা এই সূত্রটা ব্যবহার করেও কিন্তু আমরা গাণিতিক সমস্যা একটু পরে সলভ করবো। সো আর একটা আমাদের এই বিক্রিয়ার হার বা গতি নির্ণয় আর একটা সূত্র আছে, সেটা কি, যে বিক্রিয়ার হার বা গতিকে কি দ্বারা প্রকাশ, আর দ্বারা প্রকাশ। এটা সমান হবে আমাদের এই যে এ আছে, অর্থাৎ বিক্রিয়ক যে এ আছে, এ এবং বিক্রিয়ক যে বি, অর্থাৎ সব বিক্রিয়কের জন্য আমরা কি লিখবো, শুধুমাত্র একটা ঋণাত্মক চিহ্ন দিব। এখন বলতে পারো যে ভাইয়া কেন ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্নের দরকারটা কি? কারণটা হলো তোমরা জানো যে বিক্রিয়ার সময় বিক্রিয়ক সবসময় কি পায়, হ্রাস পায়। অর্থাৎ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কমতে থাকে এবং আমাদের উৎপাদ বাড়তে থাকে। যেহেতু এটা কমতে থাকে এর জন্য মেনলি আমাদের যেই বিক্রিয়কগুলো যেগুলো থাকবে সেগুলোর সামনে মাইনাস দিতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের, আমরা এখন এটা নিয়ে চিন্তা করবো, এটা যেহেতু আমাদের কি বিক্রিয়ক, তাই এখানে একটা মাইনাস দিব। আর আমাদের এর যে আমাদের বিক্রিয়ক আছে তার যে আমাদের মূল সংখ্যা আছে সেটা কত, এ, বা এর সহগ যে আছে এ, এটাকে সবসময় আমরা কি ভাগ আকারে দিব, অর্থাৎ 1/a দিব এটা সব সময়। এবং আরেকটা কি দিব, আমরা এর নিব ঘনমাত্রা পার্থক্যটা নিব এবং নিচে নিব ডেল্টা, অর্থাৎ সময়টা নিব। কারণ আমরা জানি সময়ের হারটাকে এর মাধ্যমে আমরা কিন্তু বিক্রিয়ার হারটা বের করতে পারি। তারপরে আমরা এটার সমান আমরা লিখতে পারি কি, এই যে আমাদের অর্থাৎ এটার যে পরিবর্তন হচ্ছে, এটার যে বিক্রিয়ার হার এটা সমান হবে এর বিক্রিয়ার হারটা সমান হবে। তাহলে এটা সমান ক্ষেত্রে আমরা কি লিখবো, অবশ্যই মাইনাস লিখবো। কেন মাইনাস, কারণ আমরা জানি বিটাও এক ধরনের বিক্রিয়ক। তারপর কি লিখবো, এর যে সহগ আছে, সহগকে আছে বি আছে, বিটা ভাগ আকারে দেবো, 1/b লিখবো সবসময়। তারপর আমরা কি লিখবো, ডেল বি, অর্থাৎ আমরা এই যে বিটা যে আছে এই বিক্রিয়ক যে ঘনমাত্রা পার্থক্য নেবো, নিচে নেবো ডেল টি। এটার সমান আমরা কি লিখবো, এগুলো আমাদের সবসময় কি দিতে হবে, প্লাস দিতে হবে। অর্থাৎ আমাদের এই পাশে যেগুলো থাকবে এগুলো কি আমাদের উৎপাদের ক্ষেত্রে তখন কিন্তু আর মাইনাস দেওয়া যাবে না, তখন দিতে হবে প্লাস, কারণ এগুলো সবসময় কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কি লিখবো, এর সহগ কি আছে, এম আছে, এমটা ভাগ আকারে দিব এবং এখানে এমটা কি উৎপাদের আমরা কি ঘনমাত্রা পার্থক্য নিব এবং নিচে আমরা কি নিব, ডেলটি। একইভাবে আমরা এই উৎপাদটারও মানটা কি হবে, এটার এবং সবগুলার বিক্রিয়া হারের সমান হবে। এর জন্য আমরা এটা সমান কি লিখতে পারবো, এর সহগ কি আছে এন, তাহলে 1/n দিব এবং আমরা এখানে আছে এন আছে, এন এর ঘনমাত্রা নিব, নিচে নিব ডেলটি। সো এই সমীকরণটা আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। সো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ, তার আগে একটা কথা বলে নেই, যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোট এবং এই কোশ্চেনটাই বা এই লাইনটাই আমাদের দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ডে কিন্তু আমাদের এমসিকিউতে চলে আসছিল, যে বিক্রিয়ার গতি বা হারের এককটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবো যে মোল পার লিটার পার সময়, অর্থাৎ সময়টা তুমি সেকেন্ডেও নিতে পারো, মিনিটেও নিতে পারো, তুমি ঘন্টাও নিতে পারো, তবে মোল পার লিটার পার সময় হবে। সো এখন আমাদের দেখো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে। এই টাইপের কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে ভালোভাবে পারো তাহলে এই টাইপের যে কোনো ধরনের কোশ্চেন আসলে রাখলে তুমি কিন্তু সলভ করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা কি দেওয়া আছে, 10 মিনিটে বিক্রিয়ার ঘনমাত্রা 0.65 মোল পার লিটার থেকে 0.525 মোল পার লিটারে গেলে বা হলে বিক্রিয়ার হারটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কগুলো সলভ করার প্রথম যে টেকনিক হবে তোমার, যে সাইডে আগে ডাটাগুলো লিখে নেবে যে এখানে কী কী দেওয়া আছে। সো একটু বলো তো দেখি এখানে কী কী দেওয়া আছে। দেখো এখানে প্রথমে আমাদের কী দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাই না? সো সময়কে কী দ্বারা প্রকাশ করা হবে, এখানে ডেলটি দ্বারা প্রকাশ করবে, এটা দেওয়া আছে। এটা কত দেওয়া আছে আমাদের, 10 মিনিট দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম। তারপরে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের প্রথমে একটা আদি আমাদের একটা কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। পরে আমাদের এটা আমাদের কি দেওয়া আছে, শেষ ঘনমাত্রা দেওয়া আছে। যেহেতু এটা আদি ঘনমাত্রা, তাহলে আদি ঘনমাত্রাকে প্রকাশ করা দিলাম আমরা C1 দ্বারা আমরা প্রকাশ করলাম, এটা হলো আদি ঘনমাত্রা। আমরা যদি ঘনমাত্রাকে C দ্বারা প্রকাশ করা হয়, এটা কত দেওয়া আছে, 0.65 মোল পার লিটার দেওয়া আছে। তারপরে আমাদের ঘনমাত্রাটা, শেষ ঘনমাত্রাটা কত হয়েছে সেটাকে আমরা C2 দ্বারা প্রকাশ করলাম, সেটা আমাদের কত দেওয়া আছে, 0.525 মোল পার লিটার। আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে কিন্তু বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে, আর ইকুয়াল টু 1। এখন কথা হলো যে এখানে আমরা কোন সূত্র ফেলবো। সো সূত্র ফেলার জন্য আমরা দেখব আমাদের যে ডাটাগুলো আমরা বের করলাম সেই ডাটার সাথে সূত্র সম্পর্কিত কোন ডাটার মিলে বা কোন সূত্রটা মিলে সেটা আমরা ফেলবো। তাই যেহেতু এখানে সি আছে এবং এখানে আর আছে, তাহলে কিন্তু এখানে আমরা পড়ে আসছি এইখানে আর এর সাথে এই যে সি সম্পর্কিত একটা সূত্র পড়ে আসছে, তাহলে এই সূত্রটা ফেলবো। অর্থাৎ আর সমান সমান লিখবো মাইনাস ডেল সি বাই ডেল টি। তাহলে আমরা লিখবো, আমরা জানি বিক্রিয়ার হার আর সমান সমান মাইনাস ডেল সি বাই ডেল টি।
এখন আমরা কি করব, এখানে আমরা লিখতে পারি যে মাইনাস। এখন বলো তো দেখি ডেল সি মানে কি? ডেল সি মানে হলো ঘনমাত্রার পার্থক্য। সো পার্থক্যটা কীভাবে বের করতে হয়, আমাদের শেষ যে ঘনমাত্রাটা আছে সেখান থেকে যদি আমরা আদি যে ঘনমাত্রাটা সেটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পার্থক্যটা পেয়ে যাব। তাহলে আমরা ডেল সি সমান কি লিখতে পারি, C2 মাইনাস C1 বাই কত, ডেল টি। এখন আমরা মানগুলো বসাই দেবো। সো মানগুলো কীভাবে বসাবো, আমাদের C2-র মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে 0.525 মাইনাস C1-এর মান কত দেওয়া আছে 0.65 আর ডেলটির মানটা কত দেওয়া আছে 10 মিনিট। সো এটা যদি হিসাব করি তাহলে খুব সহজে চলে আসবে 0.0125 এবং এর এককটা কি হবে, এর এককটা কি হবে আমরা পড়ে আসছি মোল পার লিটার, মোল পার লিটার। আর এখানে দেখো এখানে সময় দেওয়া আছে কিন্তু এখানে সময়টা কি ছিল, মিনিটে ছিল, এই জন্য কী হবে পার মিনিট। সো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এই সম্পর্কিত যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন এভাবে কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। সো এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের ম্যাথ আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে। সো এই ম্যাথটা সলভ করার জন্য আগে আমাদের কি দেওয়া আছে একটু দেখে নিই। আমাদের দেওয়া আছে কি, এ এবং বি বিক্রিয়কের প্রত্যেকের ঘনমাত্রা দেওয়া আছে 0.20 মোল পার লিটার। অর্থাৎ এ আমাদের একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, দুইটারই কিন্তু এরও ঘনমাত্রা আমাদের 0.20, একইভাবে বিরও ঘনমাত্রা কত 0.20। তারপরে কি দেওয়া আছে, বিক্রিয়ার প্রারম্ভিক গতি। সো আমরা কিন্তু পড়ে আসছি প্রারম্ভিক গতি বলতে কি বোঝায়, এই যে এখানে পড়ে আসছিলাম যে এই সম্পূর্ণ রাশিটাকে কি বলা হয়, প্রারম্ভিক গতি বলা হয়। সেটা আমাদের কত দেওয়া আছে 1.6 গুণন 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড হলে আমাদের বের করতে বলছে বিক্রিয়ার গতি ধ্রুবক। তাহলে বিক্রিয়ার গতি ধ্রুবক বলতে কি আমরা কিন্তু পড়ে আসছি যে কে বলা হয় কি বিক্রিয়ার হার ধ্রুবক বা বিক্রিয়ার গতি ধ্রুবক। তাহলে এখন আমরা এই ম্যাথগুলো সলভ করার প্রথম যে টেকনিকটা, যে ট্রিকটা, প্রথমে আমাদের কি করতে হবে, সাইডে ডাটাগুলো লিখে নিতে হবে যে এখানে কি কি দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে আমাদের দেওয়া আছে এ এর ঘনমাত্রা দেওয়া আছে, বির ঘনমাত্রা দেওয়া আছে। সো ঘনমাত্রাকে মিললে আমরা যদি এ কে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করা দিই তাহলে এটা দ্বারা বোঝা হলো এর ঘনমাত্রা। তাহলে এর ঘনমাত্রা কত দেওয়া আছে 0.20 মোল পার লিটার। একইভাবে যদি আমরা বলি যে বির ঘনমাত্রা কত, বির ঘনমাত্রা কিন্তু এটা হবে, কারণ আমাদের প্রত্যেকটারই অর্থাৎ আলাদা আলাদাভাবে দুইটারই ঘনমাত্রা কত 0.20। তাহলে বির ঘনমাত্রাটা কত হবে, সো আবার বলতেছি দেখো নর্মালি বি যদি লিখি এবং বি লেখার পর এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে বোঝায় বির ঘনমাত্রা। তাহলে বির ঘনমাত্রা কত হবে 0.20 মোল পার লিটার। ওকে, তো তারপরে দেখো আমাদের আর কি দেওয়া আছে, বিক্রিয়ার প্রারম্ভিক গতি। অর্থাৎ এই যে এই রাশিটার মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের, অর্থাৎ মাইনাস ডেল সি বাই ডেল টি, অর্থাৎ বিক্রিয়ার প্রারম্ভিক গতি এই মানটা কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে 1.6 গুণন 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। আমাদের বের করতে বলছে বিক্রিয়ার গতি, অর্থাৎ কে এর মানটা বের করতে হচ্ছে, কে ইকুয়াল টু হোয়াট। এখন সর্বপ্রথম এখন আমাদের যে কাজটা হবে যে আমাদের আগে আইডেন্টিফাই করে বের করতে হবে যে কোন সূত্রটা এখানে ফেলবো, অর্থাৎ এই ম্যাথটা সলভ করার জন্য কোন সূত্রটা ফেলবো। তাহলে এখন আমরা দেখবো এই যে ডাটাগুলো বের করলাম এই ডাটা সম্পর্কিত কোনো সূত্র আমরা পড়ে আসছি কিনা। একটু আগে কিন্তু পড়ে আসছি যে ডেল সি বা ডেটি সম্পর্কিত একটা সূত্র পড়ে আসছি। আমরা কিন্তু আর সমান যেমন এটা লিখতে পারি এবং আর সমান এটাও লিখতে পারি এবং এটা সমান এটাও লিখতে পারি, সবগুলো কিন্তু একবার সমান, এগুলোর মানগুলো সবগুলো সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে কে ইন্টু এর ঘনমাত্রা বির ঘনমাত্রা সমান আমরা লিখতে পারি কি প্রারম্ভিক গতি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি এই রাশিটা সমান এটা লিখতে পারবো, কারণ এটা আর সমান যেমন এটা আর সমান কিন্তু এটা। তাহলে আমরা কি লিখতে পারি যে কে ইন্টু ডেল এ, কে ইন্টু আমাদের এর ঘনমাত্রা ইন্টু বির ঘনমাত্রা সমান আমরা কি লিখতে পারি যে মাইনাস ডেল সি বাই ডেল টি। এখন কথা হলো যে এখানে কিন্তু আমরা এগুলা নিয়ে নিই, তাই না। সো নর্মালি যেহেতু এখানে কোনো বিক্রিয়া ইন্ডিভিজুয়ালি একবার উল্লেখ করা দেওয়া নাই, এই জন্য বিক্রিয়া যদি স্পেসিফিকভাবে উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে এর যে পাওয়ারটা সেগুলোকে আমরা 1 ধরে নিব, এবং যদি কোনো বিক্রিয়া দেওয়া থাকতো তাহলে আমরা সেই বিক্রিয়ার এর সহগ যেটা থাকতো সেটা আমরা নিতাম, বির সহগ যেটা থাকতো সেটা নিতাম। যেহেতু এখানে কোনো বিক্রিয়া উল্লেখ করে দেওয়া নাই তাহলে আমরা এর জন্য এর মান অর্থাৎ ছোটো হাতের এবং ছোটো হাতের বির যে মানগুলো আছে এই মানগুলো আমরা 1 ধরে নিব। তাহলে এখন আমরা মানগুলো বসাই দেবো। যদি মানগুলো বসাই তাহলে এখানে আমাদের মেনলি কী বের করতে পারি, কে। সো কে সমস্যা আমরা কী লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি আগে আমরা এখানে আগে আমরা মানগুলো বসাই দিই। এখানে আমাদের এটার মান কত আসবে 0.2, এটার মান কত 0.2, আর এটার মান কত আমাদের, এটার মান হলো 1.6 গুণন 10⁻⁴। সো এখান থেকে যদি কে এর মানটা বের করতে তাহলে কে সমস্যা কী লিখতে পারি আমরা 1.6 গুণন 10⁻⁴, এবং এর এককটা কি, এর এককটা এখানে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1,
আর এখানে আমাদের কত 0.2 গুণন 0.2। সো ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে 0.2 এখানে দেওয়া আছে মোল পার লিটার, এখানেও দেওয়া আছে মোল পার লিটার। সো এই মোল পার লিটার এককটাকে যদি গুণ করি তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে আসবে হলো মোল স্কোয়ার বা ইনটু আমাদের কী হবে লিটার ইনভার্স 2। সো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে এটার মান কত চলে আসবে, এটার মান আসবে 4 গুণন 10⁻³ এবং এর এককটা কত আসবে। সো এর এককটা যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে খুব সহজে এর এককটা চলে আসবে লিটার মোল ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এই ধরনের যদি অঙ্ক চলে আসে তাহলে আমরা কিন্তু এভাবে, অর্থাৎ এই যে সূত্র দুইটা আছে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই ইজিলি সলভ করতে পারবো। তো এখন আমরা এই গাণিতিক সমস্যাটা সলভ করব। এই গাণিতিক সমস্যাতে কি কি দেওয়া আছে সেটা আগে একটু দেখি। আমাদের এখানে কি দেওয়া আছে, একটা বিক্রিয়া উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ কখনো যদি বিক্রিয়া উল্লেখ করে যদি কোনো ম্যাথ করতে বলে সেক্ষেত্রে আমরা কোন প্রসিডিউরটা ফলো করব। সো এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে আমাদের N2O5, এটা 2 অণু দেওয়া আছে। সো সেটা আমাদের বিক্রিয়া করে কি উৎপন্ন করে, চার মৌল আমাদের কি তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং সাথে উৎপন্ন করে অক্সিজেন। সো উৎপন্ন করার ফলে তখন কি করছে, যে দেওয়া আছে বিক্রিয়ায় এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রাটা দেওয়া আছে, ঠিক আছে। সো আর আমাদের একটা সময় দেওয়া আছে 6 সেকেন্ডে বৃদ্ধি পায়। আমাদের বের করতে বলছে বিক্রিয়ার হারটা কত, তাহলে এটা কীভাবে করব। সো এটা সলভ করার জন্য সর্বপ্রথম কাজ কী হবে, এখানে ডাটাগুলো আগে লিখে নেওয়া। তাহলে দেখি এখানে কী কী ডাটা দেওয়া আছে। সো প্রথমে আমাদের কী দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে। সো আমরা জানি যে যদি আমরা প্রকাশ করতে চাই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কত, সেটা প্রকাশ করার নিয়মটা হলো আমাদের এখানে কী দেবো, থার্ড ব্র্যাকেট দেবো এবং দেবো নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেওয়ার পর আমরা এখানে ঘনমাত্রা লিখবো, কত দেওয়া আছে 3 গুণন 10⁻³ এর একক কী দেওয়া আছে, মোল পার লিটার। ওকে, সো তারপর আমাদের কী দেওয়া আছে, এখানে সময়টা দেওয়া আছে। তো সময়কে কী দ্বারা প্রকাশ করা হয়, সময়কে প্রকাশ করা হয় কী দ্বারা, ΔT দ্বারা। সো এটা আমাদের কত দেওয়া আছে, এখানে 6 সেকেন্ড দেওয়া আছে। সো এখন বের করতে বলছে কি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি। সো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি মানে কি, আমাদের বের করতে বলছে আর, বের করতেছে আর ইকুয়াল টু হোয়াট। এখন কথা হলো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ফেলবো, বা এটা যদি সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা কোন সূত্র ফেলবো। তাহলে আমরা দেখব যে একটু আগে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি এই সূত্রের সাথে সম্পর্কিত কোনো একটা সূত্র ফেলতে হবে। তো আমাদের আগে সূত্রগুলো কোনটা ফেলবো এটা আমরা বের করে একটা সহজ টেকনিক হলো, আমরা আগে দেখবো যে এখানে কি কি তথ্য দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে অবশ্যই আর সম্পর্কিত একটা সূত্র পড়বে। সো যেহেতু এখানে বিক্রিয়াটা উল্লেখ করে দেওয়া আছে, তো বিক্রিয়া যদি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সাধারণত এই সূত্রটা পড়ে। তার মানে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের আগে আমরা লিখবো যে কোন সূত্র লিখবো, যে আমরা জানি বা উই নো দ্যাট, কি জানি যে আর এর মানটা বের করা বা বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার বের করার সূত্র হলো আর সমান সমান আমরা কি লিখতে পারি, যে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইডটা দেওয়া আছে, তাই না। এটা কি, এটা হলো একটা উৎপাদ। যদি উৎপাদ হয় তাহলে উৎপাদের সময় সবসময় আমাদের কী লিখতে হয়, আমরা পড়ে আসছি উৎপাদের সবসময় কী দিতে হয়, প্লাস দিতে হয়। তাহলে এখানে আমরা একটা প্লাস দেবো। দেওয়ার পর কী করতে হবে, এই উৎপাদের সহগ কত আছে বা এর মোল সংখ্যা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এই 4টা ভাগ আকারে দিতে হবে, 1/4 দিতে হবে। তারপরে কাজটা কি, তারপর আমাদের এই যে আমাদের কি দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এর ঘনমাত্রাটা নিতে হবে। তাহলে এর ঘনমাত্রাটা আমি কীভাবে নিব, এর ঘনমাত্রা পরিবর্তনটা নিতে হবে, নিলাম। নিচে কী হবে আমাদের ΔT। সো এখন আমরা খালি জাস্ট মানগুলো বসাই দেবো। সো মানগুলো কীভাবে বসাবো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1/4 গুণন, তাহলে এখানে দেখো আমাদের এর ঘনমাত্রাটা কত দেওয়া আছে, এর ঘনমাত্রা দেওয়া আছে আমাদের 3 গুণন 10⁻³ এবং ওর সময়টা কত দেওয়া আছে, সময়টা দেওয়া আছে কত 6 সেকেন্ড। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কত আসবে 0.125 গুণন 10⁻³ আর আমরা জানি এই যে আমাদের যে আছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি, এর এককটা কী হবে, এখানে যদি দেওয়া আছে মোল পার লিটার আর এখানে নিচে আমাদের দেওয়া আছে সেকেন্ড, তাহলে এটা উপরে চলে যাবে কী হবে, আমাদের এককটা হবে যে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো এভাবে যদি কোনো অঙ্ক আসে তাহলে এভাবে খুব সহজে আমরা প্রথমে ডাটাগুলো লিখবো, লেখার পর সেই ডাটা সম্পর্কিত যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রটা সঠিকভাবে লিখবো, লেখার পর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা খুব সহজেই অ্যান্সারগুলো পেয়ে যাব। সো এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। এই টাইপের গাণিতিক সমস্যা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো কোশ্চেনটাতে কী কী দেওয়া আছে, সো এখানে আমাদের একটা বিক্রিয়া উল্লেখ করে দেওয়া আছে। বিক্রিয়াতে কী দেওয়া আছে, যে আমাদের 4 মোল বিশিষ্ট আমাদের অ্যামোনিয়া দেওয়া আছে, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করার পর কি উৎপন্ন হয়েছে, 4 মোল উৎপন্ন হয়েছে আমাদের কি, আমাদের নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়েছে এবং সাথে উৎপন্ন হয়েছে 6 অণু আমাদের পানি। তো এই যে পানি উৎপন্ন হওয়ার সময় এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই যে নাইট্রোজেন অক্সাইড আছে এর উৎপাদন হার দেওয়া আছে, বা আমরা বলতে পারি বিক্রিয়ার হারটা দেওয়া আছে। কত দেওয়া আছে, 5.25 গুণ 10⁻³ সো আমাদের বের করতে বলছে যে স্টিমের উৎপাদন হার কত বা স্টিমের বিক্রিয়ার হার কত। তাহলে দেখো এখানে স্টিম বলতে কি বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে। স্টিম বলতে মেনলি এই পানিটাকে বোঝায়,
অর্থাৎ পানিটা যখন বাষ্পতে রূপান্তরিত হয়ে যায় তখন সেটাকে স্টিম বলা হয়। তাহলে এখন প্রথম যেটা কাজ হবে যে আমাদের এখানে কি লিখতে হবে, এই তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। সো এইখানে কি দেওয়া আছে আমাদের, এখানে আমাদের উৎপাদন হার দেওয়া আছে। কার দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হলো সোডিয়াম সোডিয়াম অক্সাইডের দেওয়া আছে। কিন্তু এখানে কথা হলো যে উৎপাদন হার বলতে কি বোঝায়। উৎপাদন হার বলতে কিন্তু নর্মালি কি বোঝায় আমাদের এখানে, এই যে আমাদের সোডিয়াম আমাদের নাইট্রোজেন অক্সাইড আছে, এই নাইট্রোজেন অক্সাইডের উৎপাদন হারটাকে বোঝাচ্ছে। উৎপাদন হার মানে কি, যে আমাদের কিভাবে লিখতে হবে যে ডেল নাইট্রোজেন অক্সাইড বাই কত ডেলটি, অর্থাৎ এই ডেলটি অর্থাৎ এই সম্পূর্ণটুকুকে বলা হবে উৎপাদন হার। সো এটা আমাদের কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত আমাদের 5.25 গুণন 10⁻³ একক দেওয়া আছে কি মোল লিটার বাই 1 সেকেন্ড বাই 1। তারপর আমাদের বের করতে বলছে স্টিমের উৎপাদন হার, অর্থাৎ পানির উৎপাদন হারটা বের করতে বলছে। তার মানে কি বের করতে বলছে, ডেল H2O বাই ডেল টিটা বের করতে বলছে, অর্থাৎ এটা ইকুয়াল টু হোয়াট। সো এটা তাহলে কীভাবে বের করবো, সো এটা বের করার জন্য আমরা কী করবো, তাহলে আমরা কিন্তু একটু আগে যে বিক্রিয়ার হার যে আছে সেই বিক্রিয়ার হার নির্ণয়ের যে একটা সূত্র কিন্তু পড়ে আসছি। কী পড়ে আসছি, যে যদি কোনো একটা এভাবে যদি আমরা বিক্রিয়া দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের বের করার যে সূত্র সেটা পড়ে আসছে যে আর নিতে হবে। আর যদি আমাদের কি দেওয়া থাকে, আমাদের যদি দেওয়া থাকে উৎপাদ, সেক্ষেত্রে কি নিতে হবে, অবশ্যই প্লাস নিতে হবে এবং আমাদের যে সহগটা থাকবে সহগটা ভাগ আকারে চলে যাবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেহেতু এই তথ্যটা দেওয়া আছে এবং এটা বের করতে বলছে, তাহলে এই দুইটাই আমরা নিব। তাহলে এই দুইটা কি, এই দুইটা হলো উৎপাদ। উৎপাদ যেহেতু, তাহলে এর সহগ কত আছে 4, তাহলে আমরা কি লিখতে পারবো 1/4 ইন্টু আমাদের কি নিতে হবে, আমাদের এখানে আমাদের এই নিয়মটা হলো নাইট্রোজেন অক্সাইড যে আছে, নাইট্রোজেন অক্সাইডের কি নিব আমরা এখানে ঘনমাত্রা নিব এবং নিচেটার সময়টা নিব। এটার সমস্যা আমরা কি লিখতে পারি, এই যে আমাদের পানি আছে সেই পানিরও আমরা কি নিব, উৎপাদন হারটা নেব। তাহলে এখানে দেবো পানির, এটাও কি একটা উৎপাদ, যেহেতু উৎপাদ তাহলে এখানেও একটা কি হবে প্লাস হবে, এখানেও তো প্লাস ছিলই। তাহলে আমরা লিখবো কি 1/6, যে শকটা আছে সেটা ভাগ আকারে চলে 1/6 কিন্তু আমাদের কী নিতে হবে, যে পানির যে আছে সেই পানির কী নিতে হবে, ঘনমাত্রা নিতে হবে এবং নিচে নিতে হবে ডেলটি। তো এইখানে কিন্তু এই যে এটা দেওয়া আছে, এই এতটুকু কেবল উৎপাদন হার, এখানে এটাকে বলা হয় পানির উৎপাদন হার, আমাদের কিন্তু এটাই বের করতে বলছে। তাহলে এখন যদি আমরা মানগুলোকে বসাই দিই, তাহলে মানগুলো যদি বসাই দিই এখানে কত থাকে 1/4, আর এটার মান কিন্তু দেওয়া আছে, এই সম্পূর্ণটুকুর মান কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে 5.25 গুণন 10⁻³ ইন সমান 1/6, আর এটা আমাদের বের করতে বলছে। কি বের করতে বলছে, যে আমাদের পানির বা স্টিমের কি বের করতে বলছে, উৎপাদন হারটা বের করতে বলছে। তাহলে এখন যদি এখান থেকে হিসাব করি তাহলে এখানে কত আসতেছে দেখো, আমরা লিখতে পারি ডেল H2O বাই ডেল টি সমান আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো কত, আমরা লিখতে পারবো 6/4 গুণন 5.25 গুণন 10⁻³ সো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কত আসবে 7.875 গুণন 10⁻³ আর এর এককটা কি হবে, যেহেতু উৎপাদন হারের একক এটা দেওয়া আছে, একইভাবে পানিরটাও সেম হবে। কত হবে আমাদের, যে মোল লিটার বাই 1 সেকেন্ড বাই 1, আর এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। সো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এরপর নেক্সট ভিডিওতে আমি এই অধ্যায়ের যে বাকি যে অংশ আছে সেই অংশ নিয়ে হাজির হব। তার আগে একটু বলে দিই যে এই ভিডিওগুলো তোমরা যখন দেখবা তখন অবশ্যই সেটা খাতায় নোট করে ফেলবা। কারণটা হলো যে খাতায় নোট করার মানেটা হলো যে সেটা তুমি একটা খাতায় লিপিবদ্ধ করে রাখলা। আর আমি মনে করি যে যখন তুমি খাতায় এই ভিডিওর যে লেকচারগুলো আছে এগুলো প্রপারলি নোট করতে পারবা, সেটা পরীক্ষার আগের রাতে তোমাকে অনেক অনেক হেল্প করবে। এর জন্য আমি আশা করব এই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমি করাবো সেগুলো খাতায় সুন্দরভাবে নোট করে রাখবা। সো তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো খোদা হাফেজ।